ইন্টারিম সরকার প্রধান একটা দিন একটা ছেলে মেয়েকে বলে নাই যে তোমরা বই খাতায় ফেরত যাও। ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো ব্যক্তির জায়গা থেকে এটা তার করা উচিত হয় নাই, যে তিনি সরকার প্রধান থেকে এই সুবিধাগুলো তিনি আদায় করে নিয়েছেন, এবং এটার ব্যাপারে সবচেয়ে যেটা দুঃখজনক এটা হচ্ছে কোনো ক্ল্যারিফিকেশনও কিন্তু নাই। তারেক রহমান সাহেব যখন ভালো কিছু করে তখন বলে এটা লোকজন দেখানোর জন্য, ভালো কিছু করলেও লোকজন দেখানোর জন্য, মন্দ কিছু করলেও আর বিকল্প আর কিছু নাই, এরকমই হবে। তাহলে যাবেটা কোথায়? জামায়াত ইসলামী যাদের ব্যাপারে ৭১ নিয়ে যাদের ভূমিকা নিয়ে সঙ্গত প্রশ্ন আছে, তারাও আজকে অফিসিয়ালি কোথাও ৭১কে অস্বীকার করে বাংলাদেশের রাজনীতি করতে পারবে না, পিরিয়ড। স্বাগত জানাচ্ছি বলানো বলা অনুষ্ঠানে। আমাদের অনুষ্ঠানে আজকের অতিথি জাতীয় সংসদ সদস্য নীলুফার চৌধুরী মনি, বিএনপি নেত্রী। স্বাগত জানাচ্ছি আপনাকে অনুষ্ঠানে আসার জন্য। আমাদের সাথে উপস্থিত আছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক তুষার সরোয়ার। তুষার, স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। আমাদের রাজনীতিতেও নানা রকম আলোচনা সবসময় থাকছে। ঈদ শেষ হলো, তো ঈদের মধ্যেও অনেক, ঈদের ডামাডোলের মধ্যেও, ঈদের আনন্দের মধ্যেও আমরা অনেক ভালো খবর পাচ্ছি। আবার রাজনীতি নিয়ে অনেক অশনি সংকেত। একটি বড় ভালো খবর হচ্ছে যে জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলাদেশ সভাপতি নির্বাচিত হয়েছে বর্তমান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে তাকে অভিনন্দন জানাচ্ছি। এটি বাংলাদেশের জন্য অবশ্যই একটি বড় সম্মানের জায়গা। আমি নিরপেক্ষ আপনার কাছে প্রথমে জিজ্ঞেস করি, ঈদের ঠিক আগে আগে হঠাৎ করে কুমিল্লা জেলা পরিষদের যিনি প্রশাসক বর্তমান সরকার কর্তৃক নিয়োজিত, তার একটি বক্তব্য খুব শোরগোল পড়ে গেল চারিদিকে। তিনি বললেন যে জেলা পরিষদের উন্নয়ন তহবিল থেকে হাসনাত আবদুল্লাহ তার এলাকার জন্য এবং তৎকালীন উপদেষ্টা, স্থানীয় শিক্ষা উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার মুরাদনগর এলাকার জন্য একজন 15 কোটি, একজন 10 কোটি টাকা নিয়েছেন। পরবর্তীতে হাসনাত আবদুল্লাহ এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তারা চ্যালেঞ্জ করলেন যেটা আমরা কোথায় নিয়েছি। তারপরে তিনি তার বক্তব্য সংশোধন করে বললেন, মিডিয়াতে আমার বক্তব্য যেটা পরিষ্কার যে তারা তাদের এলাকার উন্নয়নের জন্য নিয়েছেন, কিন্তু উন্নয়নটা হয়েছে কিনা এটা আমরা বিচার বিশ্লেষণ করে দেখব। তুষার কাছে প্রথমে একটু আগে জানতে চাই, আপনারা তো বৈষম্য বিরোধী আন্দোলন করেই একটা 17 বছরে 15 বছরের সরকারকে ফেলে দিয়েছেন, গণ অভ্যুত্থান করেছেন, যেটাই বলি। তো এরকম বাংলাদেশের 64টা জেলা, হ্যাঁ, এতগুলো থানা, আপনারও তো একটা জেলা আছে, আপনিও তো আন্দোলনের একজন জুলাই যোদ্ধা। আপনি কি আপনার এলাকার জন্য উন্নয়ন তহবিল বরাদ্দ পেয়েছিলেন, নাকি শুধু তারা পেল? তাহলে তো এটা বৈষম্য বিরোধী আচরণ। শুধু তারা পায় নাই, এখন যেটা হয়েছে যে তাদের এলাকাগুলো পেয়েছে। ওনার এই মন্তব্যের কারণে এটা মনে হচ্ছে যে টাকাটা শুধু কুমিল্লায় গেছে। প্রথম কথা হচ্ছে যে এই উন্নয়ন হয়েছে কিনা ওই টাকায়, এটা দেখভাল করার দায়িত্ব হাসনাত কিংবা আসিফ সাহেবের না। আমি সেটা বলছি না, আমি বলি এটা কি বৈষম্য বিরোধী আচরণ হলো কিনা না। এখন আপনি দেখবেন যে স্থানীয় সরকার বিভাগ গত সরকারের আমলে কোন কোন জেলায় বরাদ্দ দিয়েছে। আমি আপনাকে একটু বলি, আপনি একটু মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, আমি কিন্তু জেনে বলছি, তো ওই বছর মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের এলাকায় ঠাকুরগাঁয়ে কত টাকা স্থানীয় সরকার বিভাগের বরাদ্দ গেছে বিশেষ বরাদ্দ হিসেবে, এটা একটু আমাদের দেখতে হবে। গোলাম পারোয়ার সাহেব, বিএনপি জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল, তার এলাকায় কত টাকা গেছে, এটাও কিন্তু আমাদের দেখতে হবে। তা এগুলো আলোচনা আসছে না মানে ওই সমস্ত এলাকায় কোনো টাকা যায় নাই, ব্যাপারটা কিন্তু সেটা না। আমি কিন্তু কথাটা জেনে বললাম। আমাদের নরসিংদীতেও বিশেষ বরাদ্দ গেছে জেলা পরিষদে, আপনি খোঁজ নিয়ে দেখেন, এবং এটার ক্ষেত্রে 5 কোটি যায় নাই, কিন্তু গেছে। এখন বিশেষ বরাদ্দটা মানেই হচ্ছে সব জায়গায় লেভেল করতে হবে, আপনাকে সব জায়গায় একই রকম টাকা দিতে হবে এরকম না, এটা অগ্রাধিকার ভিত্তিতে দেওয়া হয় যেখানে যত প্রয়োজন। এবং হাসনাত আবদুল্লাহ বলেছেন যে আমি ছাত্র নেতা হিসেবে আমি চেয়েছি যে আমার এলাকায় দীর্ঘদিন যাবৎ কুমিল্লার ব্যাপারে যেরকম একটা আপনার শেখ হাসিনার যে অ্যাটিটিউড ছিল কুমিল্লার প্রশ্নে, যে কুমিল্লায় কোনো, যেহেতু এটা হচ্ছে ওই খন্দকার মোশতাকের এলাকায়, এখানে কোনো উন্নয়ন হবে না, এরকম একটা অ্যাপ্রোচ ছিল। সেখান থেকে সে যদি ইমোশনাল হয়ে তার এলাকার জন্য উন্নয়ন করতে চায়, এবং সেই টাকা সে শুধু কি করেছে, টাকাটা যেন বরাদ্দটা যায় এটার ওকালতি করেছে, দ্যাটস ইট, তার ভূমিকা এতটুকু। সে বলেছে বলেই গেছে, হ্যাঁ, সে বলেছে বলেই গেছে, এবং শেখ হাসিনা বলেছে বলে গোপালগঞ্জের, হ্যাঁ, এবং এটা স্থানীয় সরকার বিভাগ টু জেলা পরিষদে গেছে। সেই জেলা পরিষদ তারপর তার মতো করে খরচ করেছে, এবং সেটা কতটুকু উন্নয়ন হয়েছে না হয়েছে এটা আপনারা জেলা পরিষদের কাছ থেকে হিসাব বুঝে নিতে হবে। তার ভূমিকা শুধু এতটুকু ছিল যে একজন প্রমিনেন্ট ছাত্রনেতা হিসেবে কুমিল্লার। আমি অ্যাকসেপ্ট করছি আপনাকে, আমার প্রশ্ন হচ্ছে 1400 যেটা জাতিসংঘের রিপোর্ট, আর আমাদের সরকারের স্বাস্থ্যমন্ত্রীর রিপোর্ট 800 লোক মারা গেছে, হাজার হাজার লোক পঙ্গু হয়েছে।
আমার প্রশ্ন হচ্ছে প্রত্যেকের অবদান আছে, তাহলে প্রত্যেকেই তো তার এলাকায়, তার বাড়ির সামনে রাস্তার সমস্যা আছে, গ্যাসের সমস্যা আছে, বিদ্যুতের সমস্যা আছে, তাহলে সবারই হকদার ছিল। কিন্তু এই যে এটাতে পাওয়া যায়, একে তো স্থানীয় সরকার পরিষদ মন্ত্রণালয়ের দায়িত্ব উনি নিজে আছে, মোহাম্মদ সজীব ভুঁইয়া, আর তার খুব ভালো সতীর্থ বা বন্ধু হচ্ছে হাসনাত আব্দুল্লাহ। যখন তাদের নামটা উঠে আসে তখন জাতির কাছে কিন্তু আপনাদের এই প্রশ্ন, এই উত্তরটা মানে আপনার যেভাবে ব্যাখ্যা দিলেন এইটা মানে গ্রহণযোগ্যতার চাইতে প্রশ্ন উঠছে, তারা যদি নিজেদের এলাকার জন্য, তার মানে এলাকার প্রতি স্বজনপ্রীতি করলো, তাহলে পার্শ্ববর্তী জেলাগুলোর অপরাধ কি? এটাই ছিল আপনার। আপনি যদি একটু মন্তব্য করতেন। এটা হলো এরকম যে কুইন আইনের জ্বর ছাড়ায়, কিন্তু কুইন আইনের জ্বর হলে কে ছাড়ায়? তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছে, বৈষম্য বিরোধী নেতা কুমিল্লাতে সবচেয়ে বড় বৈষম্য করেছে। আমি তুষারের এখানে কোনো জবাব নাই, দিতে পারবে না। এই জন্য তো বলি একটা ছোট্ট জায়গার জবাব নাই তাদের, তাহলে সরকারের জবাবটা কিভাবে থাকে? আপনার কুমিল্লার যে আরও থানা আছে, উপজেলা আছে, সেখানে গেছে 10 থেকে 15 লাখ টাকা। এক একটা মসজিদে যদি 2-3 লাখ হয়, মাদ্রাসা, মসজিদ, গুরুস্থান এইসবে, তাহলে 3-4টা মসজিদ মাদ্রাসা পেয়েছে অন্য অন্য থানাগুলা, মানে উপজেলাগুলা। আর এই 2টা উপজেলায় একখানে 10 কোটি, একখানে 15 কোটি গিয়েছে। তাহলে যে কুমিল্লা তো শেখ হাসিনা ইসের হাসনাতের আর আসিফের জায়গাটাকে কু হিসেবে দেখে নাই, সে পুরা কুমিল্লাটাকেই দেখছে। তাহলে পুরা কুমিল্লায় যদি এই টাকাটা যদি বন্টন করতো, বন্টনটা যদি সঠিক থাকতো, যদি আকাশ পাতাল ব্যবধান না হতো, তাহলে কিন্তু এই ধরনের প্রশ্ন আসতো না। নাম্বার 1। নাম্বার 2, আপনি দেখেন, আমি তো রাজনীতির প্রায় মধ্য বয়সেরও বেশি রাজনীতির, সেইখানে আমি এখন পর্যন্ত, আমি এমপিও ছিলাম এর আগে, এখন পর্যন্ত আমি কোনো মন্ত্রণালয়ের, হ্যাঁ আমি সংসদীয় কমিটিতে ছিলাম, মন্ত্রণালয়ের কোনো কমিটিতে আজ পর্যন্ত আমি থাকি নাই, কোনোখানে ডেভেলপমেন্টের কোনো কমিটিতে। বিএনপি অনেকবার আমার জীবদ্দশায় পাওয়ারে আসছে, এবং আমি 90-এর গণ অভ্যুত্থানের সামনের কাতারের কর্মী। আপনার এই যে বৈষম্যের ছেলেগুলো, তারা হেন কোনো কমিটি নেই, ছোট ছোট পোলা পান এগুলা। আমি জীবনে একদিন 5ই আগস্টের পরে একদিন সচিবালয়ে গিয়েছিলাম, এই এমপি হয়েছি তাও তো 1 মাস, আমি একদিনও যাইনি। তো তারা আপনার প্রত্যেকটা মন্ত্রণালয়ে তারা মেম্বার। এইখানে তারা কারি টাকার অপচয় করেছে, তছরূপ করেছে। নিজে কি নিয়েছে কি নেয় নাই এটা জনগণ সময় মতো বলবে, বাট আমি ওটা বলতে চাই না। তছরূপ করেছে, এবং প্রত্যেকটা জেলায়, নট অনলি সার্জিস, প্রত্যেকটা জেলায় ডিসিএসপির সাথে তারা যে বিহেভ করেছে, তাদের যে সমস্যা তাদের সাথে ছিল, এটা বলার মতো না। তাহলে আপনি বৈষম্য বিরোধী কাজ করে, কোটা আন্দোলন করে আপনি নিজেই কোটা সৃষ্টি করেছেন, বানাইছেন, এখন পর্যন্ত তারা কোটার উপর আছে। তাহলে আমরা ভালো কোথায় পাবো? আমি কিন্তু 5ই আগস্টের পরে আমি মেন্টালি, বিশ্বাস করেন, প্রথম 3-4 দিন আমি ভীষণ খুশি ছিলাম। কতটা খুশি এটা বলে বুঝাতে পারবো না, এই ছেলেদের প্রতি, মেয়েদের প্রতি, যে যাক আমরা পারি নাই, এরা পারবে। কিন্তু এরা যে আমাদের চেয়ে অধপতনে চলে যাবে এত অল্প সময়ের মধ্যে, এবং ইন্ট্রিম সরকার থাকা অবস্থায়, অন্য কোনো সরকার না, তাদের সরকার না, এটা আমার কশ্চিনকালে আমি কল্পনা করিনি। এবং এখন আমার মনে হয় এই দেশটারে আল্লাহ চালায়, এই আল্লাহ যেদিন ছাড়ে দিবে সেদিন আবার ধাক্কা খাবে। কারণ এত কিছু, এই আজকের সন্তান যদি আগামী দিনের ভবিষ্যৎ হয়, রাষ্ট্রনায়ক হয়, তাহলে আজকের সন্তান যদি এই অবস্থা হয়, যারা কিনা তার বাবা, চাচা, দাদাদের অন্যায় অপদস্থতা দেখে মাঠে নামছে, তাই নামছে না? তো তারা নিজেরা এত অপকর্মগুলো করলো, তাহলে ভালোটা কে হবে, কোথায় হবে? আমি সংখ্যাগরিষ্ঠ নিয়ে কথা বলছি, লঘিষ্ঠ নিয়ে না। তা এই জন্য আমি বলি যে আসলে বাংলাদেশে, আমার হাজব্যান্ড মাঝে মাঝে আগে বলতো যে বাংলাদেশের মানুষ সত্যি হয় সুযোগের অভাবে। সুযোগ দিয়ে তুমি দেখো যে কতটুকু কি যায়। এই যে সুযোগটা, এই যে তাদের কথা, আপনি ধরেন কোনো বৈষম্য বিরোধী ছেলেদের, নেতাদের উপর কথা আসে এরকম যে হাজার কোটি টাকা সে সরিয়ে ফেলেছে, 2-1 জন, এটা আবার আমার কথা, তার বয়সটার কথা চিন্তা করলে তার মুখটা এখনো ইনোসেন্ট, কথা বলে ইনোসেন্ট, কিন্তু জিনিসটা সে যখন, হ্যাঁ কিছু লোক তো বুদ্ধি দিবেই, আমলাদের কাজই বুদ্ধি দেওয়া, আপনাকে নষ্ট করা, কিন্তু আপনি তো অন্যরকম কথা বলে আসছেন, তাহলে আপনি কেন নষ্ট হয়ে গেলেন?
আপনার তো কোনো পিছুটান ছিল না, বউ ছিল না, বাচ্চা ছিল না, বাবা মার চরম খারাপ অবস্থা ছিল না, কারণ বাবা মা যেটুকু খারাপ ততটুকুই। বাবা মা নিজেরা আর্ন করে, প্রত্যেকটা ছেলের বাবা মা আর্ন করে, কারণ তাদের বয়স বেশি না, তাদের মা বাবার বয়সও বেশি না, 50 আপ বা 60 পর্যন্ত বেশিরভাগগুলাই যায় নাই। তাহলে সেই বাবা মারা তো কিছু না কিছু করে। তাহলে তোমাদের বাপুরা এত তোমাদের টাকার দরকার পড়লো কেন? কোটি কোটি টাকা তোমাদের বাপদের দিয়ে তোমরা কেন ডিল করাইলা? তাহলে আপনার ভালোটাকে এই জায়গাটায় বাংলাদেশের, জানেন, বাংলাদেশের কখনোই কিছু হবে না। যখন তারেক রহমান সাহেব যখন ভালো কিছু করে তখন বলে এটা লোকজন দেখানোর জন্য। ভালো কিছু করলেও লোকজন দেখানোর জন্য, মন্দ কিছু করলেও এর বিকল্প আর কিছু নাই, এরকমই হবে। তাহলে যাবেটা কোথায়? বিএনপি তো তারপরও চেষ্টা করছে, যত কিছুই বলি না কেন একটা চেষ্টা করছে। আমি বলবো না যে 100% একদম 100% ভালো মানুষ, 100% ফেরেস্তা। ফেরেস্তা তো আর কোনোদিন রাজনীতি করে না, বা ফেরেস্তা তো আর মানুষ হতে পারে না, মানুষ ভুলভ্রান্তি থাকবে। তো এই জায়গা থেকে আমি বলতে চাই যে আপনার প্রত্যেকের বিচার হওয়া উচিত, চুলচারা বিচার হওয়া উচিত। এই বিচার হলে আপনি বিচারের জায়গা থেকেই আমরা অনেক কিছু জানতে পারবো। আজকে দেখেন ইন্টারিম সরকার প্রধান, ওনার তো কত রকম ছেলেরা প্রথম দিন এসে বলল এই ছেলেরা আমাকে ক্ষমতায় আনছে, একদম সত্যি কথা বলছে। কিন্তু সে কি করছে? আর 18টা মাস এই যে উইক সরকার ছিল, যেটা তুষার বলল, একটা দিন একটা ছেলে মেয়েকে বলে নাই যে তোমরা বই খাতায় ফেরত যাও। মেয়েগুলো তো বিপদে পড়ে ফেরত গেছে, কারণ মেয়েরা তো আসলে এই ধরনের ধান্দা ওরকম বুঝে না, খুব রেয়ার 2-1টা বুঝে, যেটা আবার বুঝে সেটা আবার অনেক বেশি বুঝে, সেটা আলাদা জিনিস। তো অন্যদের উনি কি বলবে না যে তোমরা বই খাতায় ফেরত যাও? একটা বার তারা উনি বলেন নাই, একটা বার বলেন নাই যে আমি ইন্টারিম সরকার প্রধান, আমি তো কোনো চুক্তি করতে পারি না, আমি তো কোনো এই যে জনগণকে বুঝাতে হবে কি আপনার টুল নেবেন, টুল নিতে আবার প্রশিক্ষণ লাগে, যে উন্নত দেশের কাছ থেকে আমি প্রশিক্ষণ দিব, বাংলাদেশের মানুষ আর কিছু বুঝুক না বুঝুক, টাকাটা কেমনে নিতে হয় এটা কিন্তু ভালো মতো বুঝে। তো এই আপনার টুল নেবেন আপনার জিনিসটাকে, আপনি কোন জিনিসটাকে আগায় দিলে আপনি 2 পয়সা বেশি পাবেন, এটা আপনার শিখাইতে হয় না। সেটার জন্য আরেক দেশকে, উন্নত দেশকে আপনার লিজ দিয়ে 30-35 বছরের জন্য লিজ দিয়ে আপনাকে শিখতে হবে। অথবা আপনি একটা যে দেশ একটা সময় বাংলাদেশের আর্মিদের দেখে স্ট্যান্ড বাই ভয়ে থাকতো, সেই দেশের এখন আর্মিরা বাংলাদেশের ভিতরে 10 মাইল ঢুকে যায়। সেই দেশের জন্য আপনার হাজার পিসের আপনার পোশাক বানানো হয় বাংলাদেশে। কখন হয়েছে? এটা ইন্টারিম সরকারের সময় হয়েছে। এবং যখন বলছে পররাষ্ট্র উপদেষ্টা বলছে যে চুক্তি হয়ে গেছে করিডোর মানে আপনার এখান থেকে খাবার যাবে, মালামাল যাবে, আসলে তো খাবার যায় না, যায় তো অস্ত্র। তো এই যাবে, তার 1 মাস পরে আপনার আজকের এই যে খলিল সাহেব, উনি তখন প্রতিরক্ষা ছিলেন, উনি বললেন যে না এটা হয় নাই। এখনও আমরা জানি না কতটুকু হয়েছে কতটুকু হয় নাই, সেটাই। তো এখন এই যে এই সরকার, আমরা আওয়ামী লীগ সরকারের সময় বলতাম যে বোমা পড়ে এই মায়ানমার থেকে এই পাশে আসে কেন, আমরা কেন কথা বলতে পারি না, তাদের বিমান 21 বার আওয়ামী লীগের সময় আপনার আকাশপথ লঙ্ঘন করেছে, তখনও কথা বলেছি, তারা উত্তর দেয় নাই। ইউনূসের সময়ও এই কাজটা করেছে, তারা কোনো উত্তর দেয় নাই। আমার কথা হলো তাদের তো কোনো দলীয় সরকার না, দলীয় সরকার না হয় কারো না কারো কাছে জিম্মি, তাদের কাছে তো জিম্মি হওয়ার কথা ছিল না। আপনার কাছে আমি জিজ্ঞেস করি, আপনার অনেকগুলো বিষয় সরব থাকেন, আপনাদের একটা ইন জেনারেল একটা কিছু বিষয় তুললো, আমি শুধু এর সাথে দুটো যে অ্যাড করি, এটা আমি একটু জানতে চাই। আপনারা তো অনেক বিষয় সরব থাকেন, কথা বলেন, এবং আপনারা সবচেয়ে দেখছি যে আপনাদের মানে আপনি ছাড়াও আপনাদের অনেকে যেভাবে কথা বলেন, যেমন ধরুন গতকালকে দেখলাম জামাতে ইসলামের একজন এমপি, আপনাদের নির্বাচনের জোটসঙ্গী মাসুদ ভাই, তিনি বললেন 2 ঘন্টায় ওসিরে সরাইছি, মেজরকে সরাই দিছি, ফলে তার ক্ষমতার প্রভাব প্রতিপত্তি। মানে একজন রাজনীতিবিদের কাছে আপনার জোটসঙ্গীর কাছে আপনি এই ধরনের বক্তব্য আশা করেন কিনা, একটা জিনিস হচ্ছে। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনারা অনেক সময় আপনারা বলেন, আপনারা আন্দোলনও করেছেন, ইন্টারিমের সময় আন্দোলন করেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য, করেছেন এবং সফল হয়েছেন আপনারা। কিন্তু আপনাদের কাছে খুব জোরালোভাবে আমরা আজ পর্যন্ত আপনাদের জাতীয় নাগরিক পার্টি থেকে পেলাম না
যে আমাদের যে সবাই বলছে এই চুক্তিটা একটা দেশ বিরোধী চুক্তি হয়েছে এবং আমেরিকাকে তুষ্ট করার জন্য যে চুক্তি হয়েছে, সেটা নিয়ে আপনারা কখনোই প্রফেসর ইউনূস সাহেবকে আপনারা একটা সমালোচনা করে কিছু বলতে শুনি না, কেন জানি না, একটু জানতে চাই। আরেকটা জিনিস, আপনারা বলেছেন দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, তাই তো? 18 মাস যে ক্ষমতায় থাকলেন, দিল্লির সাথে আমাদের কি চুক্তি ছিল, কি কি শেখ হাসিনার দেশ কি ক্ষতি করেছে, এগুলি একটা চুক্তিও আলোর মুখ দেখালো না, একটা বার বললো না প্রফেসর ইউনূস সাহেব। আপনার কাছে কি মনে হয়, মানে এই বাধাগুলো কোথায়, বা জাতীয় নাগরিক পার্টি এই ইস্যুগুলোতে প্রফেসর ইউনূসকে কিছু বলতে চায় না কেন? কিছু বলতে চায় না একেবারে সেরকম না। মার্কিন চুক্তির বিষয়টা আপনার যেভাবে প্রধানমন্ত্রীকে, সরি একটু, আপনার তো সাহস করে যেভাবে ধরেন নাসিরুদ্দিন পাটোয়ারি প্রধানমন্ত্রীকে যেভাবে তিনি কথা বলেন, হ্যাঁ মানে বলেন, কিন্তু আপনাদের ইউনূস সাহেবকে নিয়ে তো একবারও বলেন না। এখন আপনি একটু মনে করে দেখেন, যখন প্রধান উপদেষ্টা ছিলেন তখন বিভিন্ন ইস্যুতে প্রধান উপদেষ্টার তীব্র কড়া সমালোচনা আমরা করেছি। আমাদের মতো যেটা মনে হয়েছে যেটা ভুল হচ্ছে সেটা আমরা করেছি। তখন এই চুক্তিটা হলো তো নির্বাচনের 3 দিন আগে, তখন তো আমাদের ইয়ানফসি অবস্থা, নির্বাচন নিয়ে আমরা ব্যস্ত। এটা আমরা জানতে পারলাম ইলেকশনের পরে। এবং এই চুক্তি নিয়ে যে সকল আপত্তি উঠেছে আমরা এগুলোর সাথে একমত যে এটা এভাবে অন্ধকারে রেখে মানুষকে, এটা তো হতে পারে না। এবং এটা নিয়ে কথা হয়নি গত সংসদে, অবশ্যই অধিবেশনের কথা হয়নি, সামনে এটা নিয়ে আলোচনাটা উঠবে অবশ্যই, যেটা আমি বুঝতে পারি। কিন্তু আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে যে চুক্তিটা কিন্তু বিএনপির সাথে আলোচনা করেই হয়েছে। একই সাথে তারা বলেছে জামাতের সাথে। আচ্ছা, এখন না, এনসিপি এর ব্যাপারে কিছু জানতো না, বিএনপি এবং উনি বলতে পারেন, বাট এটার ব্যাপারে যিনি দায়িত্বশীল তিনি কি বলেছেন, বিএনপি এবং জামাতের সাথে কথাবার্তা হয়েছে। এখন জামাত কিন্তু ডিনাই করেছে, সত্য মিথ্যা জানি না, ডিনাই করেছে। বিএনপির আপনি কোনো রেসপন্স দেখেছেন? না, রেসপন্স করে নাই। তার কারণ হচ্ছে খোদ এখন যিনি প্রধানমন্ত্রী তার সাথে মিটিং করে ব্যাপারটা কিন্তু ফয়সলা করা হয়েছে। ওই মানে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধির সাথে অনলাইনে কিন্তু তখন মিটিং হয়েছে এবং তাদের একটা সম্মতির মধ্য দিয়েই এই জিনিসটা ঘটেছে। এখন আপনি আসেন এই চুক্তির বিষয়ে, এই চুক্তির অনেকগুলো জায়গায় অনেক আপত্তিকর বিষয় আছে, মানে আমাদের বাণিজ্যকে একমুখীকরণের অনেকগুলো ব্যাপার আছে, অনেক বেশি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি নির্ভরশীল করে ফেলার ব্যাপার আছে। এটা সরকারের যেহেতু তার একটা জনসমর্থন আছে, ম্যান্ডেট আছে, এই চুক্তিটা সম্ভবত পুরোপুরি বাতিল করাটা সম্ভব হবে না এবং এটা যৌক্তিকও না। কিন্তু আপনাকে এটা মানে আপনি মডিফাই করতে পারেন, মালয়েশিয়া, কম্বোডিয়া যেভাবে মডিফাই করেছে সেরকম কিন্তু আপনি করতে পারেন এবং এইটা করাটাই যৌক্তিক। যে সকল ধারা আমাদের সাথে এবং এটা এই চুক্তির মধ্যে সুযোগ আছে, সম্ভবত 6.2 বা 6.4 একটা ধারা আছে ওখানে, এরকম আছে যে আপনি যে কোনো স্পেসিফিক ধারা নিয়ে আপত্তি ওঠে তাহলে এটা রিভিউ করবে। আর এটা কিন্তু এখনও মানে এনেক্ট করা হয় নাই, মানে চুক্তিটা কিন্তু এখনও বলবৎ হয় নাই, মানে এখনও একটা সুযোগ আছে যথেষ্ট পরিমাণ। এমনকি 60 দিনের একটা ব্যাপার ছিল যের মধ্যে চাইলে আপনি বাতিল করতে পারতেন। তাহলে মালয়েশিয়া যেভাবে, যখন মার্কিন যুক্তরাষ্ট্রের কোর্ট যখন এটার বিরুদ্ধে একটা রায় দিয়েছিল তাদের অভ্যন্তরীণ ইয়েতে, তখন কিন্তু মালয়েশিয়াটাকে এক্সপ্লয়েট করেছে যতটুকু পারা যায়। আমাদের উচিত ছিল এটাকে এক্সপ্লয়েট করা, মানে বর্তমান সরকারের। এখন ইন্টারিম সরকার এটা করেছে এবং সেই ডিলের মধ্য দিয়েই নিরাপত্তা উপদেষ্টা পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন, এখন তিনি সভাপতি জাতিসংঘের সাধারণ পরিষদের। ব্যাপারটা তো আমাদের কাছে পরিষ্কার, কিন্তু যারা সরকারে আছে কথাটা তো তাদের কাছেই আমরা তুলব যে আপনাকে এখন এটা রিভিউ করতে হবে। হ্যাঁ, এবং এটা রিভিউ করতে হবে। আমরা কিন্তু সংসদে না বললেও বাইরের বিভিন্ন রাজনৈতিক সমাবেশের বক্তৃতা কিন্তু আমাদের দলের পক্ষ থেকে বলা হয়েছে যে দেশবিরোধী কোনো চুক্তি আমরা সমর্থন করব না। এই চুক্তিটাকে পুরোপুরি দেশবিরোধী বলার সুযোগ নাই, কারণ হচ্ছে এখানে গার্মেন্টস সেক্টর সহ অনেকগুলো বিষয় জড়িত আছে যে ব্যবসায়ীদের কাছ থেকে আপনি যদি শোনেন তারা কিন্তু বলবেন যে অনেকগুলো জায়গায়, যেমন আপনি শূন্য শুল্কে তুলা আনার ব্যাপার আছে, 37% শুল্ক থেকে 19%-এ নিয়ে আসার বিষয় আছে, এগুলো কিন্তু আমাদের জন্য মানে স্বস্তিদায়ক। কিন্তু আবার কিছু বিষয় আছে যেগুলো হচ্ছে আমাদের উপর একেবারেই চাপিয়ে দেওয়া হয়েছে, অনেকগুলো জায়গা আছে, যেমন জিএমও এর মধ্যে একটা। তাহলে এইটা আপনাকে এখন একটু সমন্বয় করতে হবে, এটা দায়িত্ব সরকারকেই নিতে হবে। এবং এটা আপনার এই শোয়ের মাধ্যমে আমি বলে যাচ্ছি যে আমাদের দলের এটাই হচ্ছে পজিশন, যে চুক্তিটা আপনি পর্যালোচনা করেন, যেটা সরকারও বলেছে যে আমরা এটা ওভারভিউ করব। এবং আপনি সরকারের বাণিজ্য মন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী তো বটেই, তারা কি বলেছেন, বাণিজ্য মন্ত্রী বলেছেন এটা উইন উইন, আমাদের জন্য এখানে জায়গা আছে, তাদের জন্য আছে। ফলে এটাই তো সরকারের দৃষ্টিভঙ্গি। ফলে এইটা সরকার তো এটা চায়, এই চুক্তিটা আমাদের এটা দেখতে হবে। হ্যাঁ, অন্তর্বর্তী সরকার করেছে, আপনি তাকে কাঠ করে দাঁড় করান, কিন্তু এই সরকার তো এমন না যে এই চুক্তিটা কাঠ করে দাঁড় করানোর কথাটা আপনি বলছেন করান, আপনারা কি দাবি সজোরে দাবি তুলেছেন? হ্যাঁ, অবশ্যই, মানে সংসদে এটা নিয়ে কথা উঠতে পারে নাই, কিন্তু বাইরে কিন্তু আমরা বলেছি যে এই মার্কিন চুক্তি এরকম কি একেবারেই না জানিয়ে
আপনি সব বিষয়ে তো ডাকতেন, মানে প্রধান উপদেষ্টা তো সব বিষয়ে রাজনৈতিক দলগুলো ডাকতো যখনই বিপদে পড়তো, এর ব্যাপারে তো কিছুই তিনি জানান। প্রফেসর ইউনূস তো এই স্বাধীনতার পরবর্তী সময়ে সবচেয়ে বেশি জনসমর্থন নিয়ে একটা সরকার, অনির্বাচিত হয়ে একটা সরকার সাপোর্ট পেয়েছিল। 18 মাসে বলেন তো 5টা ভালো কাজ করে গেছেন তিনি, এরকম আপনি মনে পড়বে? হ্যাঁ, অনেকগুলো ভালো কাজ, মানে যেখান থেকে বলেন তো, যেমন ধরেন যাতে জনগণ খুব উপকৃত হ্যাঁ, হয়। আমি বলি, যেমন ধরেন আপনার আমাদের যেই অবস্থায় তারা অর্থনীতিটা পেয়েছে, রিজার্ভকে তারা একটা স্টেবল জায়গায় নিয়ে আসছে, অনেকগুলো ভালো ভালো সংস্কার প্রস্তাব তারা দিয়ে গেছে। এখন আপনি এটা বাস্তবায়ন করবেন কিনা এটা আপনার উপরে। অনেকগুলো জায়গায় তারা হচ্ছে কাজ করতে পারে নাই বা তাদেরকে কাজ করতে দেওয়া হয় নাই, অনেকগুলো সংস্কার তারা করতে চেয়েছে, আপনি সেটাকে নানাভাবে স্যাবোটেজ করেছেন, যেমন এনবিআর সংস্কার কথা বলা যাবে। অনেকগুলো জায়গায় তাদের দৃশ্যমান ব্যর্থতাও আছে এবং সেটা থাকাটাই খুব স্বাভাবিক, কারণ তাদের যেহেতু কোনো পলিটিক্যাল ফোর্স নেই। আবার তারা তাদের নিজস্ব ডাইমেনশনের কারণেই কিচেন, এখন যেগুলো নিয়ে কথা হচ্ছে কিচেন ক্যাবিনেট ইত্যাদি, এগুলোর কারণে তারা জনবিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। ফলে এবং সবচেয়ে যেটা আমি তাদেরকে কৃতিত্ব দেবো সেটা হচ্ছে কোনো রকম বড় ধরনের হাঙ্গামা ছাড়া তারা একটা ইলেকশন দিতে পেরেছে, যেটা আমাদের মধ্যে একটা শঙ্কা ছিল। এবার আপনি বলেন, গ্রামীণ ব্যাংক একটা কমার্শিয়াল, একটা তফসিলি ব্যাংক, 2029 সাল পর্যন্ত তার সকল রকমের কর আপনি মওকুফ করে দিয়ে গেছেন। এখন আপনি সেই ব্যাংকেই, আপনি প্রধান উপদেষ্টা ছিলেন, আপনি এখন সেই ব্যাংকের দায়িত্বে। অন্য তফসিলি ব্যাংকগুলোর সমস্যা কি? ওরাও তো আপনি কি গ্রামীণ ব্যাংক কি তার সুদের হার কমিয়েছে? কমায়নি। তাহলে আপনি 2029 সাল পর্যন্ত কেন আপনি কর মওকুফ নিলেন? না, এটা তো পিওর কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। আসেন, আপনি নিজে যখন সরকারের প্রধান, আপনি আওয়ামী লীগ সরকার আপনাকে দেয়নি, ঠিক আছে, আপনি পরবর্তী নির্বাচিত সরকারের কাছে চাইতেন। আপনি 17 বছর অপেক্ষা করছেন, 18 মাস পরে আপনি গ্রামীণ ওয়ালেট নিয়ে নিলেন, আপনি গ্রামীণ ইউনিভার্সিটি নিয়ে নিলেন। আমার প্রশ্নটা হচ্ছে, এনসিপি তো মানুষের ভাগ্য নিয়ে কেউ ছিনিবিনি খেলবে এটা করতে চায় না। এনসিপিতে এই জায়গাগুলো যেখানে প্রফেসর ইউনূস বলেছেন ছাত্ররা আমার নিয়োগকর্তা, তিনি বলেছেন বিভিন্ন সভা সেমিনার তিনি গিয়ে বলেছেন পৃথিবীর সমস্ত বড় বড় রাষ্ট্রপ্রধানরা তার বন্ধু। তার সময় দেশে কয়টা সাহায্য এসেছে? আপনি যদি বলেন, তিনি সদল বলে তিনি দেশ বিদেশ সফর করেছেন, প্রচুর দেশ বিদেশে গেছেন, 18 মাসে অনেকবার দেশে বাইরে গেছেন, আপনাদের প্রতিনিধিরা নিয়ে গেছেন, জামাত বিএনপি সবাইকে নিয়ে গেছেন। দিন শেষে আখেরে বাংলাদেশ কি পেয়েছে? এই প্রশ্নের উত্তর কি আপনারা আপনার নিজেদের করেছেন? কি পেয়েছে? সবচেয়ে বড় যেটা পেয়েছে একটা নির্বাচন পেয়েছে, পিসফুল ডেমোক্রেটিক ট্রানজিশনের মধ্যে আমরা গেছি। আমি সেটা বললাম যে দেশের সিস্টেমে আপনি বলছেন সংস্কার হয় নাই, করতে পারেনি, তাহলে এই 18 মাসে যারা পারেনি সেটা কি তাদের ব্যর্থতা না? আপনি যে তারা যে, আমরা তো পুরো 18 মাস প্রশ্ন করেছি যে কি করলেন, কই সংস্কার করলেন। সংস্কার যে তারা গুরুত্বপূর্ণ কতগুলো সংস্কার যে করেছে এটা কখন আমরা বুঝলাম? যখন বর্তমান সরকার সেগুলোকে বাতিল করে দিল। বিশেষত অর্ডিন্যান্সগুলো অনেকগুলো গুরুত্বপূর্ণ, আপনি দেখেন 133টা অর্ডিন্যান্সের মধ্যে 98টা অর্ডিন্যান্স এই সরকার পাশ করেছে না, বর্তমান সরকার। তো সেগুলোকে কি আপনি বলবেন না যে এগুলো তাদের ভালো কাজ? হ্যাঁ, এর বাইরে যেগুলো ওই যে গ্রামীণ প্রতিষ্ঠানগুলো নিয়ে যেগুলো বললেন, এটা অবশ্যই খুবই দৃষ্টিকটু এবং এটা প্রধান উপদেষ্টার মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো ব্যক্তিদের জায়গা থেকে এটা তার করা উচিত হয় নাই, যে তিনি সরকার প্রধান থেকে এই সুবিধাগুলো তিনি আদায় করে নিয়েছেন। এবং এটার ব্যাপারে সবচেয়ে যেটা দুঃখজনক এটা হচ্ছে কোনো ক্ল্যারিফিকেশনও কিন্তু নাই। এটা নিয়ে যে সমালোচনাগুলো হচ্ছে এটার ব্যাপারে তার কিংবা তার প্রতিষ্ঠানের তরফ থেকে যে একটা ক্ল্যারিফিকেশন বাংলাদেশের জনগণ প্রত্যাশা করে বা ডিজার্ভ করে, এটার ব্যাপারে তারা সম্পূর্ণ চেপে গেছে। এটা অবশ্যই তাদের দিক থেকে আমি মনে করি যে খারাপ কাজ হয়েছে। নীলুফার আপা, হামে আমাদের এতগুলো শিশু মারা যাচ্ছে, প্রতিনিয়তই যাচ্ছে, সরকার চেষ্টা করছে। আমরা পরস্পরের দোষারোপের রাজনীতি চলছে, আগের সরকার আনেনি, আগের সরকার আনেনি, আমি সেই প্রসঙ্গে যাব না। কিন্তু যখন দেখি যে আমাদের সাবেক প্রধান উপদেষ্টা, আমাদের একজন CNN একজন সাংবাদিক মারা যায়, তিনি শোক প্রকাশ করেন। আমাদের হামে যখন শিশুরা মারা যায় তখন তিনি একটা শোক প্রকাশ করেন না। চীনে যখন সড়ক দুর্ঘটনায় কেউ মারা যায়, আমি এটা বলছি, এটা কি আসলে আমাদের দেশের প্রতি তার কোনো তার যে চলে যাওয়াটা, এটা কি কোনো বিদ্বেষপূর্ণ, তার মনের মধ্যে? আমি অনেক সেলফিশ মানুষ দেখেছি, বিশ্বাস করেন আমি তার মতো সেলফিশ কোনো মানুষ দেখি নাই। কারণ এতটা সুযোগ গড় তাকে করে দিয়েছে ছেলেদের বাচ্চাদের মাধ্যমে। আপনার ওনার মধ্যে আপনি দেখেন নারী, বাংলাদেশের অর্ধেকের বেশি নারী ভোটার। আপনি এতক্ষণ বললেন এগুলো তো আছেই, নারী ভোটারদের, নারীদের নিয়ে উনি কিছুই করলেন না। 5% যে নমিনেশন, সেটা তার এই যে অর্ডিন্যান্সের কথা বললো 133টা, তার মধ্যে ওইটাও একটা, সেটা মিনিমাম ফিল আপ হয় নাই। 0% জামাত করে নাই বা অন্য 30টা দল করে নাই, উনি একটা শব্দও করে নাই। অথচ দেখেন ক্ষমতা ছাড়ার পরে উনি নারীদের সম্মেলন করার জন্য নারীদের নিয়ে উনি ফ্রান্সে গিয়েছেন। এই যে হিপোক্রেট, এটাকেই তো বলে।
যে নিজের কাছে সুযোগ থাকা সত্ত্বেও নিজের সন্তানদের, নারীদের কিছু করে না, মা বোনদের, অথচ আরেক দেশে বড় বড় ডায়লগ করতে যায়। এই ডায়ালগ দিয়ে তো আমার জীবন ভরবে না, আমার পেট ভরবে না, আমার মন ভরবে না, আমার অধিকার আদায় হবে না, আমি আমার কর্তব্যের জায়গায় পৌঁছতে পারবো না। তাহলে আমি তাকে, আমার এরকম ছেলে, এই যে ডক্টর ইউনূসের কথা মনে হয়ে আমার ওই নারীটার কথা মনে হয়েছে, মিরপুরে যে 3-4টা ছেলে মেয়েকে এত শিক্ষিত করার পরে, মানে ধিক্কার জানানোর ভাষা হারায় ফেলছি আমি, যে মানুষ শিক্ষিত কিভাবে হয়। এই মাকে 8 দিন আগে মারা গেছে, পাশেই তার মেয়ে, সে খুঁজও নেয় নাই। তার মানে কি আপনি দেখেন, খাবারটা ঠিক টাইম মতো পৌঁছায় নেয়, তার মা যে অসুস্থ এটা তো জানে, সেটা খাওয়া পাইলে যে সে খাবে, তার মানে খাওয়াটা সে দেয় নাই। খোঁজ একটা ঈদের দিন তো মানুষ একটা রাস্তার ফকির কেউ একটু পায়েস দেয়, একটু সিন্নি দেয়, একটু ভাত দেয়, পোলাও দেয়, হ্যাঁ, সেখানে জন্মদাতারা খোঁজ নেয় নাই এবং দাফন পর্যন্ত করতে আসে নাই। ডক্টর ইউনূস কিন্তু ঠিক সেম প্রকৃতির একজন মানুষ। এই যে এই 3 ছেলে মেয়ের মতোই ডক্টর ইউনূস, যারা তাকে করলো, এত কিছু দিল, তার নামের সাথে প্রফেসর দিল, তার নামের সাথে তারকে শিক্ষিত করলো, একটা বিশ্ববিদ্যালয়ের টিচার করলো, তাই না, একটা গ্রামীণ দিল। গ্রামীণটা কিন্তু সরকারের ছিল, বাংলাদেশ সরকারের, সে দেখভাল করতে গেছে। এবং উনি কিন্তু একা নোবেল পায় নাই, এই নোবেলটা কিন্তু গ্রামীণের পক্ষ থেকে একজন নারী গেছিল। সেই নারীর কি অবস্থা আপনি জানেন? ওই নারীকে খুঁজেও পাওয়া যায় না, অথচ সেই নারীকে গ্রামীণের পক্ষ থেকে সেই নারী কিন্তু নোবেল নিয়েছে, শান্তির নোবেল কিন্তু ওই নারীর, উনার একার কিছু না, অথচ উনি সারা বিশ্বের কাছে নোবেল লরিয়েট। এবং দেখেন, যাদেরকে নিয়ে সে এই পর্যন্ত দেখভাল উঠলো, তাদের দিকে তার মিনিমাম বিন্দু মাত্র তার কোনো ফিলিংস নাই। এরা যদি বিবেক সম্পন্ন মানুষ হয়, ছাত্র বা পুরুষ বা নারী, তাহলে ওরা বুঝবে একদিন। আমিও ওদের মতো বয়সে কিন্তু আমিও তার ভক্ত হয়ে গেছিলাম 2006-এ, আমার বয়সটাও কিন্তু ওদের মতোই ছিল। তো সেইখানে আজকে আমি তার বিপক্ষে কেন কথা বলি? এতগুলো জিনিস নিয়েছে, এটাই বড় কথা না। এবং একটা জিনিস খেয়াল করছেন, তার নামে আপনি যত সমালোচনা করেন তার কিচ্ছু আসে যায় না। এটা বাংলাদেশের পলিটিক্যাল বড় বড় নেতাদের নাকি চামড়া মোটা হয়, কিন্তু উনার চামড়া 1000 পলিটিক্যাল নেতাকে একসাথে যোগ করলে যা হবে, উনি একাই তাই। এটা আমার বলতে হচ্ছে। এবং ওই নারীটার যে সন্তানগুলা যেমন, উনার রুচি বোধ ঠিক একই জায়গায়। আমি তুষারের কাছে একটা বিষয় জিজ্ঞেস করি। আমরা সরকারের 3 মাসের মধ্যে দেখলাম একজন মন্ত্রী পদত্যাগ করলেন, তিনি তার ব্যক্তিগত কারণ দেখি। এটা একটা যেমন রাজনীতির মঞ্চে আলোচনা, ঠিক একই সাথে আরও 2টো বিষয় খুব আলোচনা এসেছে। আপনাদের একসময় সতীর্থ মাহফুজ আলম, তিনি ঠিক আগের মতো, যেমন মাঝরাতের শেষের দিকে, তিনি কী কারণে এখনও যায় না, মাঝরাতের শেষে তিনি ফেসবুকে পোস্ট দেন, তারপরে তিনি সারাদিন, আগে অবশ্য পোস্ট দিয়ে পোস্ট ডিলিট করতেন। তো এইবারও দেখলাম যে আপনাদের এনসিপিকে, জামাতকে এবং বিএনপিকে অনেকগুলো দুষ্ট বলে তার বারবার প্রমাণ করছে। এবং জুলাই যে চেতনা, সেই চেতনাকে নষ্ট করার জন্য আপনাদেরকে পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে দায়ী করছে। আবার একজন মন্ত্রীর পদত্যাগ হলো। আবার এর মধ্যে আমাদের সাবেক পররাষ্ট্র উপদেষ্টা তহিদ সাহেব, তিনি বলেছেন আগামী নির্বাচনে আওয়ামী লীগ ফিরবে। আমি আপনার কাছে এগুলো বিষয়ে মূল্যায়ন জানতে চাই। 3টা বিষয় এখানে। প্রথমত, মন্ত্রীর যেটা পদত্যাগ 3.5 মাসের সরকারের জন্য, এটা কিন্তু আমার কাছেও বেশ আচমকা মনে হয়েছে, একটু আনএক্সপেক্টেড। এবং যে কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেছেন, এটা আমরা সবাই বুঝি যে এটা আসল কারণ না। পত্রপত্রিকায় প্রত্যেকটা গুরুত্বপূর্ণ দৈনিকে, এবং আমরা রাস্তায়ও দেখেছি, আপনারা নিউজ করেছেন যে রাঙামাটিতে এটা নিয়ে বিক্ষোভ হচ্ছে তার অনুসারীদের মধ্যে। বিএনপির যিনি উপজাতি বিষয়ক সম্পাদক কেন্দ্রীয়, নামটা সাবেক সেনা কর্মকর্তা মানুষ চাকমা, এরকম কিছু একটা নাম, না হঠাৎ মনে নেই আমার, তিনিও কিন্তু একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন। সার্বিক দিক থেকে আমাদের কাছে মনে হচ্ছে এটা একটা অভ্যন্তরীণ দ্বন্দ্ব, কোন্দলের একটা হিসেবে তিনি পদত্যাগ করেছেন। এবং মন্ত্রণালয়ের আধিপত্য 2 মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর মধ্যে এটা একটা কারণ। রাঙামাটির জেলা পরিষদ, সেখানে 2 জনের পছন্দের ব্যক্তি বসানো, এবং রাঙামাটি যে জেলা বিএনপির ছাত্রদলের কমিটির মধ্যে নিজেদের লোক নিয়ে যে একটা টানাপোড়েন, এই সমস্ত কারণেই তিনি পদত্যাগ করেছেন। আমার কাছে যেটা খারাপ লেগেছে, আমি আশা করেছিলাম যে প্রধানমন্ত্রী এই পদত্যাগটা আটকে দেবেন, মানে তিনি বলবেন যে না,
মানে কি সমস্যা, সেই সমস্যাটার দিকে তিনি একটা দিক নির্দেশনা দিবেন, কিন্তু তিনি কিন্তু থামান নাই। এবং এটার ক্ষতির দিকটা হচ্ছে যে আমাদের এই যে আদিবাসী কমিউনিটি, মানে তারা কিন্তু একটু আশাহত হলো, কারণ তাদের একমাত্র প্রতিনিধি হিসেবে তিনি ছিলেন। মানে তাকে ধরে রাখতে পারলেই সবচেয়ে ভালো হতো। তবু এটা সরকারের নিজস্ব বিষয়, কিন্তু 3 মাসের মধ্যে এটা না হলেই হয়তো ভালো হতো আর কি। এর পাশাপাশি যে বিষয়গুলো আপনি বললেন, আওয়ামী লীগের কামব্যাক তত্ত্ব, এটা এখন অনেক জনপ্রিয় হয়ে উঠছে দেখা যাচ্ছে। প্রথম মাহফুজ আলমই বলেছে। মাহফুজ আলম সাহেবের ব্যাপারে আমার বক্তব্য হচ্ছে, তিনি আমাদের সতীর্থ, এই গণ অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, সব ঠিক আছে, কিন্তু যখন আমরা দোষ দেব বা কাট করায় দাঁড় করাবো, তখন নিজেকেও দাঁড় করাতে হবে। মানে আমার নিজের জায়গাটাও দেখতে হবে যে এই যে সার্বিক যে পরিস্থিতিটা আমি বললাম, যেটা সমালোচনা আমি করলাম, এটা এই জায়গায় আসার পেছনে আমার ভূমিকা কতটুকু, এটা আত্মমূল্যায়ন করে যদি আমি বাকিদের দোষ দিই, তাহলে সেটা মানে যথোপযুক্ত হবে। কারণ বিএনপি একটা রাজনৈতিক শক্তি, জামায়াত ইসলামী, এনসিপি সহ এই সবাই কিন্তু ফ্যাসিবাদ বিরোধী, সবারই কম বেশি ভুল ত্রুটি আছে, আবার সবাই কিন্তু চাচ্ছে বাংলাদেশটাকে একটা রাইট ট্র্যাকে রাখতে, তাই না? কিন্তু সেখানে আপনি যদি মাহফুজের মধ্যে পরিষ্কার করে বলছে যে আপনাদের কথা, যে আপনারা হঠাৎ করে ক্ষমতামুখী হতে চেয়েছেন, ক্ষমতার স্বাদ পেতে চেয়েছেন, এই কারণে জনতা থেকে আপনার জনতার কথা ভুলে যেতে চেয়েছেন। তিনি নানাভাবে এই কথাগুলো বলার চেষ্টা করেন। এটা তার ব্যক্তিগত মতামত। দেখুন, তিনি কিন্তু একটা সাক্ষাৎকারে দেখলাম বলছেন যে এনসিপিকে তিনি বলেছিলেন বিএনপির সাথে জোট করার জন্য। তাহলে বিএনপির সাথে আমরা জোট করলে কি ক্ষমতার ব্যাপার হতো না? সেটা একই জিনিস হতো। আমরা জোট করার ক্ষেত্রে দুটো দলের মধ্যে একটা দলের ব্যাপারে আমাদের সিদ্ধান্ত নিতে হয়েছে, কিন্তু ব্যাপারটা তো এরকম না যে বিএনপির সাথে জোট করলে এটাকে আপনি তখন বলতেন না যে ক্ষমতার, মানে তার মানে হচ্ছে তার মানে আপত্তিটা ছিল জামায়াতের সাথে জোট করার ক্ষেত্রে। তিনি তো এরকম না যে আপনি কারোর সাথে জোট করেন না, আপনি ইন্ডিপেন্ডেন্টলি ইলেকশন করেন, তার পজিশন এটা ছিল না। তার কথা ছিল যে আপনি হয় বিএনপির সাথে জোট করেন অথবা ইন্ডিপেন্ডেন্টলি করেন, এরকম একটা জায়গা। যাই হোক, এগুলো তার ব্যক্তিগত মতামত। আমার শুধু এই ক্ষেত্রে বক্তব্য সে বলছে লীগ আসলে সেদিনই ফেরেছে যেদিন আপনাদের মধ্যে বিভাজন হয়েছে, যেদিন রাষ্ট্র কাঠামো ঠিক মতো মানে বিভাজন কিংবা দূরত্ব তো হয়েছে, এটা তো সত্য, কিন্তু এটার দায় কিন্তু মাহফুজ আলমেরও আছে। আমার বক্তব্য হচ্ছে শুধু এটা, যে তাকেও কিন্তু আমি শুধু এটাই বললাম যে তিনি যখন এই বক্তব্যগুলো দেন, তখন তিনি নিজেকে ওই জায়গাটায় দেখেন না। মানে তিনি নিজেও কিন্তু একটা অ্যাক্টর ছিলেন গত 1.5 বছর, নানাভাবে ভূমিকা রেখেছেন, সেখানে তার ভুলগুলো কি তিনি সেটা বলেন না, এটা হচ্ছে সমস্যা। লিগ সেদিনই ফিরে এসছে বলতে একটা ধরনের লিগ কিন্তু যায় নাই, রয়েই গেছে। মানে যেটাকে আমরা বলেছি যে আমলাতন্ত্র সহ কালচারাল ইন্ডাস্ট্রি, মিডিয়া, অনেকগুলো জায়গায় যারা পুরনো সমর্থক তারা কিন্তু আছে। আর যে আওয়ামী লীগ চলে গেছে সংগঠন হিসেবে, সে আওয়ামী লীগ কিন্তু ফেরত আসে নাই। ফলে যারা আছে তারা যাওয়ার প্রশ্নই নেই, ফিরে আসবে কিভাবে? আর যারা চলে গেছে তারা ফিরে আসে নাই, এবং আসার সম্ভাবনাও নাই মানে খুব নিকট ভবিষ্যতের মধ্যে। ফলে আপনি এই মুহূর্তে আপনার যেটা ব্যক্তিগত ফ্রাস্ট্রেশন কিংবা ব্যক্তিগত ক্ষোভ, এটা দিয়ে যদি পুরো পলিটিক্স বুঝতে চান, তখন ভুল হবে, এবং সেই ভুলটাই উনি করেছেন। যেমন ৭১ বনাম ২৪, তার বক্তব্য একটা জায়গায় আছে, যখন ৭১ বনাম ২৪ করা হয়েছে তখন আসলে লীগ ফিরে এসছে। ৭১ বনাম ২৪ কোনো গণঅভ্যুত্থানের পক্ষের কেউ করে নাই, প্রত্যেকেই, এমনকি জামায়াত ইসলামী সহ। বোঝাতে চেয়েছে আপনাদের সাথে যে জামাতের জোট, আপনারা ৭১ আর ২৪-কে এক করেছেন, এটাই তার আপত্তি ছিল। ৭১কে তো আমরা ওন করি, ৭১কে তো ফাউন্ডেশন মনে করি না। এটা যদি তার বক্তব্য হয়ে থাকে তাহলে তিনি ভুল বলেছেন। ৭১ বনাম ২৪ এই বাইনারিটা আওয়ামী লীগ তৈরি করেছে, যে ২৪ মানে হচ্ছে আপনার ৭১কে ভুলে যাওয়া। এটা কিন্তু আমরা আমাদের কারোরই বক্তব্য না। এমনকি আপনি জামায়াত ইসলামীর কোনো নেতা, তাহলে মাহফুজ আলম কেন এই প্রসঙ্গটা নিয়ে আসলেন, সেটা তিনি বলতে পারবেন। আমি এটাই বললাম যে তিনি ওই আপনার এই মুহূর্তের ব্যক্তিগত ফ্রাস্ট্রেশন দিয়ে আপনি পুরো পলিটিক্সকে বুঝতে চাইলে সেটা ভুল হবে, তাই না? এবং আমি যেটা বলছি সেটা হচ্ছে যে এমনকি জামায়াত ইসলামী, যাদের ব্যাপারে ৭১ নিয়ে, যাদের ভূমিকা নিয়ে সঙ্গত প্রশ্ন আছে, তারাও আজকে অফিসিয়ালি কোথাও ৭১কে অস্বীকার করে বাংলাদেশের রাজনীতি করতে পারবে না, পিরিয়ড। করে না তারা। মনের ভেতরে, কার মনের ভেতরে কি আছে সেখানে আমরা পুলিশিং করতে পারবো না, কিন্তু অফিসিয়াল পজিশন হিসেবে আপনি বলতে পারবেন না যে ৭১ আমাদের ভুল ছিল, মানে ৭১ আমরা ভুল করেছি, ৭১ আসলে এটা ইন্ডিয়া ষড়যন্ত্র। এই যে বক্তব্যগুলো আগে ছিল, এগুলো কিন্তু এখন তারা আর বলে না। ফলে কেউ ৭১ বনাম ২৪ করতে যায় না। এটা করেছে আওয়ামী লীগ, যে ২৪-কে আন্ডারমাইন করার জন্য। আমরা বলেছি ৭১ ধারাবাহিকতায় ২৪ ঘটেছে, এবং ৭১ হলো আমাদের এই যেটা নিউক্লিয়াস সেন্ট্রাল। মাঝখানে ৯০-কে কি আপনারা বাদ দিতে চান? না, বাদ দেওয়ার প্রশ্ন না তো। ৭১ পরবর্তী আমাদের যতগুলো আন্দোলন সংগ্রাম হয়েছে সবই ৭১ ধারাবাহিকতায় ঘটেছে। তো ফলে এগুলো বাদ দেওয়ার প্রশ্ন নেই, এগুলোকে বাইনারি করতে যাওয়াটাই সমস্যা। আমরা তো সেভাবে চিন্তা করি না। এবং আওয়ামী লীগের ফিরে আসার যেটা, যে আপনি সাবেক পররাষ্ট্র উপদেষ্টা, অনেকেই বলে থাকেন। এখন বলার ক্ষেত্রে অনেকগুলো ব্যাপার থাকতে পারে। একটা হচ্ছে কারোর আকাঙ্ক্ষা যে ফিরে আসুক, সেটা হতে পারে। আবার আরেকটা ক্ষেত্রে হতে পারে যে কারোর বিশ্লেষণের ভুলও হতে পারে। তিনি যেভাবে রাজনীতিটা বুঝতে চান, সেখানে হয়তো তিনি দেখতে পান যে আওয়ামী লীগ ফিরে আসছে বা আসবে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে আপনি আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা থাকতো যদি আওয়ামী লীগ
এই যে তার যে বর্তমান নেতৃত্ব, এটাকে পুনর্গঠন করে একটা নতুন নেতৃত্ব, তাদের মধ্যে থেকে কথাটা যদি উঠতো যে আমরা এই নেতৃত্বের অধীনে, যে নেতৃত্ব বাংলাদেশে এত বড় একটা গণহত্যা, আপনি দেখেন শেখ হাসিনা কিন্তু আবেদন করেছে জাতিসংঘে এটা টার্ন ডাউন করে দিয়ে বলেছে এটা নিয়ে প্রশ্ন করার কোনো যৌক্তিক কারণ আমাদের জন্য তৈরি হয় না, ওই যে 1400 হত্যাকাণ্ড। ফলে তাদের অধীনে আমরা রাজনীতি করব না, আমরা নতুন করে আওয়ামী লীগকে ঢেলে সাজাতে চাই, এই কথাটা যদি দলের ভেতর থেকে আসতো তাহলে বাংলাদেশের মানুষের কাছে সেটা গ্রহণযোগ্য হতো। বাংলাদেশের মানুষ কিন্তু অনেকভাবে ছাড় দিতে প্রস্তুত আছে, কিন্তু আপনি আজকে পর্যন্ত বলছেন। আমি এখানে একটু ইন্টারাপ্ট করি, বাংলাদেশের মানুষের কাছে গ্রহণযোগ্য হতো নাকি এটা এনসিপি বিএনপি জামাতের কাছে? কারণ আমি যে কারণে বলছি, বাংলাদেশের মানুষ বললে তো একটা বৃহৎ অংশ বোঝায়। রাইট, আগে আপনাদের অবস্থানটা কি নিতেন এটা একটু জিজ্ঞেস করি। দেখেন, অনেকগুলো কথা এসেছে যে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন, অনেকগুলো বিষয়, এবং আপনি যদি, আমি যেটা বললাম যে প্রথম পদক্ষেপটা আওয়ামী লীগের দিক থেকে হইতে হতো, যদি তারা সেটা করতো তখন বিএনপি, জামায়াত এবং এনসিপিকেও তাদের পজিশন ভাবতে হতো যে তারা যদি ওই নেতৃত্বকে বাদ দিয়ে তাদেরকে অপরাধের জন্য শাস্তির কথা বলে নতুন করে ফেরত আসতে চায়, তখন তাদের জন্য কিন্তু এটা ডিফিকাল্ট হতো। কিন্তু আপনি তো তাদের মধ্যে ডিলেমা তৈরি করতে চানই নাই। আপনি বরং বলছেন আজকে পর্যন্ত, আওয়ামী লীগ আজকে পর্যন্ত বলছে যে আমরা যখনই সুযোগ পাবো লড়াই করে ফিরবো। মানে আপনি জুলাইকে সন্ত্রাস কাণ্ড মনে করেন, সন্ত্রাসবাদ মনে করেন, আপনি বলতে চাচ্ছেন যে জুলাইদেরকে তারা সন্ত্রাসী বলে এবং এই সন্ত্রাসীদেরকে তারা সুযোগ পেলেই মারবে। আপনি তাদের একজন খুব গুরুত্বপূর্ণ অ্যাক্টিভিস্ট ফেসবুকে প্রকাশ্যে লিখে বলছেন যে একজন সাবেক উপদেষ্টার নাম নিয়ে, যে তাকে আমরা আসলে ফায়ারিং স্কোয়াডে গুলি করে মারবো নাকি পল্টনে ঝুলিয়ে রাখবো, এটা আপনার সিদ্ধান্ত নেন। ফলে এটা হলো তাদের সাইকোলজি, এটা হচ্ছে তাদের পরিকল্পনা। এইটা করে আপনি বাংলাদেশের, তার মানে আপনি বাংলাদেশে আসতে হলে পুরো একটা বড় অংশের জনগোষ্ঠীর বিরুদ্ধে আপনাকে কাজ করতে হবে, এটা তো সম্ভব না। আপনার ভুল স্বীকার করতে হতো, অপরাধটা আপনার মানতে হতো, সেটা যেহেতু তারা করে নাই বা করছে না, এই না করার জন্য তাদের ফিরে আসাটা কিন্তু অত্যন্ত কঠিন, এবং বিশেষত এই বর্তমান নেতৃত্বের অধীনে তাদের ফিরে আসার আমি কোনো সম্ভাবনা দেখি না। হঠাৎ করে একটা বিষয় খুব সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত হয়েছে যে আমাদের চিটাগাংয়ের মেয়র যেতে চাচ্ছিলেন তিনি আমেরিকায়, যদিও জিনিসটা এসেছে তিনি মশক নিধনে যাওয়ার কথা ছিল, এবং সেটা প্রধানমন্ত্রী নিজ হাতে যে মন্তব্য লিখেছেন যে মশক নিধনে আমেরিকা যাওয়ার দরকার নেই, এটা যে কোনো পাশে একটা ডোবা বা পাশে বসে 2-3 ঘন্টা থাকলেই বোঝা যায়। পরবর্তীতে আবার জানা গেল যে না, তাকে আসলে একটা কোম্পানি তাকে নিয়ে যেতে চাচ্ছিল, কিন্তু সেটার ব্যয়ভার তাদেরই দেওয়ার কথা ছিল। কিন্তু একটা প্রশ্ন অনেকের মধ্যে আসছে যে প্রধানমন্ত্রী যে কথাটি লিখেছেন এটা কি আসলে প্রধানমন্ত্রীর হাতের লেখা বা এই লেখাটি বাইরে আসে কিভাবে, এটা একটা প্রশ্ন। কেউ কেউ বলছে যে সচিবালয়ের মধ্যে কি তাহলে এরকম কিছু আছে যারা এগুলোকে ছোট জিনিস ফুলে ফাঁপিয়ে একটা আলোচনার খোরাক তৈরি করতে চায় কিনা, বা সরকারকে আসলে এক ধরনের কাজে ব্যতিব্যস্ত রাখতে চায় কিনা, বা সরকার খুব জনতুষ্টিতে ভুগছে কিনা, এরকম একটা প্রশ্ন। আবার পক্ষান্তরে আরেকটা বলছে যে প্রধানমন্ত্রীর এই যে দৃঢ়চেতা মনোভাব এবং সরকারের মধ্যে যে তার এক ধরনের নিয়ন্ত্রণ, এবং এটাকে মানুষ প্রশংসাই করছে যে একটা আসলেই যদি মশা মারার জন্য যেতে হয়। পক্ষান্তরে আবার আমরা দেখছি চীনে আমাদের সরকারের একটা প্রতিনিধি দল যাচ্ছে, যারা সরকারের প্রেস কমিটির অনেকে আছেন, সেটা নিয়ে আবার অনেকে এক ধরনের নেতিবাচক আলোচনা করছে। একই সাথে আপনার কাছে জানতে চাইব, সরকারের 100 দিন পার হলো, কি মনে হয় জনগণ সন্তুষ্ট কিনা? এই তিনটা মিলিয়ে যদি আপনি শুরু করেন। ধন্যবাদ আপনাকে, যারা শুনছেন এবং আমার সহ আলোচক সবাইকে শুভেচ্ছা। আমি আপনার মতো প্রথমেই আমি বাংলাদেশে যে গৌরব অর্জন করলো সেই 39-40 বছর পরে খলিলুর রহমান সাহেব 99টা ভোট পেয়েছে, তাকে আমি অভিনন্দন জানাই আপনাদের মাধ্যমে। এবং আপনি যে প্রশ্নগুলো করলেন, প্রথমে মশা নিধন ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী, আমি এরকম শুনেছি যে উনি লিখেছেন, আমি তো ওনার সাথে কথা হয় নাই, সো আমি এটা ক্লিয়ার বলতে পারবো না যে উনিই লিখেছেন অথবা প্রকাশ করেছেন এইভাবে, এটা আমি বলতে পারবো না। তবে এটা এক ধরনের দরকার ছিল বা আরেক ধরনের দরকার ছিল না। যদি ওরকম হয়ে থাকে যে মশার শুধু নিধন শেখার জন্য সেটা বিদেশে যাওয়া, এটা এর আগেও আমরা দেখেছি আমলাদের খিচুড়ি রান্না শেখার জন্য, আলু কিভাবে লাগাতে হয় সেটা, এসি চালানো শেখার জন্য, এগুলো খুব ফানি। বাট আমি মেয়রের যে ফেসবুক দেখেছি, তার পোস্টটাও দেখেছি আমি, উনি যে কথাটা লিখেছে তখন আমি একটু নড়ে চড়ে বসেছি, কারণ আমিও তো অনেক দেশেই গিয়েছি। আমি খুব কম বাংলাদেশ সরকারের টাকায় বিদেশ গিয়েছি। যারা যখন আমাকে নিয়ে গেছে এনজিওগুলোর টাকা, সেটাও বিদেশি টাকা,
কিংবা বিদেশ যা নিয়ে গেছে বিদেশি সরকারের টাকায়। সো এইখানে তারা শুনলাম যে মশা মারার জন্য যে মানে মেশিন বা ওষুধটা ওই কোম্পানি মানে তারা তাদের জিনিস বিক্রি করার জন্য, এটা কিন্তু বাংলাদেশে কেন বিশ্বের সব দেশে আপনি যখন একটা শিল্প কারখানা করতে যান মেশিনারি টুল কেনার জন্য কিন্তু তারা ওই কোম্পানিগুলো নিয়ে যায় যে কোয়ালিটি দেখতে চায়, কোয়ালিটি যাচাই দেখার বাছাই জন্য। করতে চায়। এটা হ্যাঁ দেখায় যে কিভাবে, কারণ ওটা তো এনে এখানে দেখানো সম্ভব না, তাই নিয়ে যায়। এটা যদি হয় যেটা মেয়র বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রীকে ভুল বোঝানো হয়েছে, কে বা কারা, হ্যাঁ এইখানে তো কিছু প্রতিযোগিতা থাকেই। যদি ওটা হয়ে থাকে, তার কথা ঠিক হয়ে থাকে, তাহলে তার যাওয়াটা ঠিক ছিল। আর যদি মশা নিধন দেখার জন্য শেখার জন্য, মশা নিধন শেখা তো আসলে ব্যাপার না, ব্যাপারটা ওষুধটা, এটাই কিন্তু আসলে মেন ব্যাপারটা। তো আমি মনে করি যে এইটা এক ধরনের যেমন শিক্ষা হয়েছে, অন্যরা অ্যালার্ট হয়ে যাবে যে মাননীয় প্রধানমন্ত্রী এই ধরনের জিনিস অপছন্দ করেন। যে মানুষটা আপনার 100 টাকায় দুপুরের লাঞ্চের জন্য বরাদ্দ রেখেছে নিজের জন্য, যে মানুষটা নর্মাল একটা শার্ট পরে একদম সরকারি গাড়ি নেন না, সরকারি গাড়ি নেন না, নিজেও মাঝে মধ্যে চালান, তো সেই মানুষটা আসলে এরকম লিখবে এটাই স্বাভাবিক। যদি উনি ভুল বুঝে থাকেন, কেউ যদি তাকে বুঝিয়ে থাকেন, তো সেইখানে আমি মনে করি যে উনি যেখানে ছিলেন ওটা ঠিক আছে। ভুল যে বুঝেছেন এটা ঠিক, যদি মেয়রের কথা সত্যি হয় তাহলে ভুল বুঝেছেন। তো আর যদি মেয়র যদি আপনার সত্যি মশা নিধনটাই শুধু দেখার জন্য যেয়ে থাকেন, তাহলে আমার এইখানে বলার কিছু নেই, উনি ঠিক আছেন, প্রধানমন্ত্রী ঠিক আছেন। আর দ্বিতীয়ত হলো যে আপনি যেটা বললেন যে 100 দিনের যে জায়গাটা, আমি 100 দিন নিয়ে প্লিজড। যদিও বহির্বিশ্ব থেকে শুরু করে বাংলাদেশের যখন দায়িত্বটা নেয় বিএনপি সরকার, তখনই দেশের অবস্থা ভীষণ খারাপ, করুন। যে কেউ অনেকেই বলছে যে অনেকটা সাধলেও এই ক্ষমতাটা নেওয়ার কথা না, কারণ রাষ্ট্র কিভাবে চালাবে, টাকা নাই, পয়সা নাই, কিচ্ছু নাই, ভল্ট খালি, সব কিছু খালি, জিনিসপত্রের দাম অনেক, সব কিছু মিলে বিএনপি সাহস করে নিয়েছে এবং বিএনপি চালাচ্ছে। যদিও তার হানিমুন পিরিয়ড মাত্র গেল, তারপরেও বিএনপি সব দিক থেকে মানে চেষ্টা করছে, প্রাণপণ চেষ্টা এটাকে বলে। সেই চেষ্টায় আমি মনে করি যে ইতিমধ্যে ফ্যামিলি কার্ড হাতে পেয়েছে অনেকেই, কৃষক কার্ড হাতে পেয়েছে অনেকেই, প্রসেসিংয়ে আছে। এটা কিন্তু নির্বাচনী ইশতেহার। তো নির্বাচনী ইশতেহার, কৃষকের ঋণ মওকুফ, তো এই যে এগুলো কিন্তু ইশতেহারের কাজ। তারপরে শিল্প কারখানা নিয়ে বসছিলেন মে দিবসে, উনি বলেছেন যে সে বন্ধ শিল্প কারখানা খুলে দেওয়ার জন্য কি কি ব্যবস্থা করতে হবে, কোথায় কোথায় কি করতে হবে। এই এত ন্যায়ের মধ্যেও উনি কিন্তু এই জায়গাগুলোতে কোনোখানে পিছিয়ে পড়েন নাই, একদম ডাইনামিক ডিসিশন নিয়েছেন বা নিচ্ছেন। সেই জায়গায় আমি মনে করি যে একটু যদি বিরোধী দল এবং বাংলাদেশের সমালোচক গোষ্ঠীরা সমালোচনা করুন, ক্ষতি নেই, সেটার সঙ্গে যদি পাশে একটু অপেক্ষা করে, অপেক্ষার তো বিকল্প কিছুই হতে পারে না। যে সরকারি আসতো, ডক্টর ইউনূসের 1.5 বছর কি বাংলাদেশের মানুষ প্রতিনিয়ত আশা নিয়ে অপেক্ষা করে নাই? করেছে, কিছুই হয় নাই। কিন্তু এখন তো হচ্ছে, কিছুটা হচ্ছে, আমরা বলবো না যে সম্পূর্ণ হয়েছে। তো সেটা জনগণের অপেক্ষা করার, কারণ উনি ইতিমধ্যে নিজের বহর কেটে ছেটেছেন। উনি নিজে সচিবরা যখন তার সাথে মিটিংয়ে বসবে, তার কার্যালয়ে অনেকগুলো সচিব সাথে আসলে তার অনেক যেমন কষ্ট থাকে, গাড়ির বহরে ট্রাফিকিং আরো বেশি থাকে, সময়টাকে বাঁচিয়েছেন, অর্থটাকে বাঁচিয়েছেন, এবং উনি নিজেই, যেহেতু উনি ওনার এনার্জি অনেক, কোরবানির পরে রাস্তাঘাটে কি অবস্থা সেটা তিনি দেখেছেন, দুজন প্রশাসককে বরখাস্ত করেছেন। তো এই জিনিসগুলো সবকিছু মিলে তাকে আমার অভিনব 100 দিনের যেটা আপনি সেখানে আমি প্লিজ। বাট দেশের যে অবস্থা, যেমন ধরেন তেলের সমস্যা ছিল আন্তর্জাতিকভাবে, তারপরে আরো কিছু চুক্তি এগুলা সমস্যা, তারপরে আপনার মব কালচারটা এখনো আছে, সেই একটা সমস্যা, এগুলো মিলে আমি বলবো যে এটা আন্ডার প্রসেস। ইনশাআল্লাহ ভালো দিকে যাবে। তুষার, আপনি প্রথমে যদি যোগ করেন, তারপর আপনার কাছে আমার কিছু প্রশ্ন আছে। আপনাকে ধন্যবাদ। আমার কাছে মনে হয়েছে 100 দিনে
সরকারের যেটা পিআর স্ট্র্যাটেজি যেটাকে বলে, এটা খুবই শর্ট সাইটেড এবং তারা তাৎক্ষণিক একটা প্রশংসা বা বাহবা পাওয়ার দিকে বেশি মনোযোগী। মানে গুণগত পরিবর্তনের তুলনায় এই মুহূর্তে কি বাহবাটা পাওয়া যাচ্ছে সেটা দিকে তারা বেশি মনোযোগী হওয়ার কারণে এই যে সমন্বয়হীনতাটা, যে একটা আপাতত তুচ্ছ ঘটনা, কিন্তু মেয়রের যে ঘটনাটা, উনি একজন মেয়র মানুষ যেহেতু একটা চট্টগ্রামের মতো একটা বড় জায়গায়, সেখানে তাকে বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান, বিদেশি প্রতিষ্ঠান যারা সাকসেসফুলি এই ধরনের সমস্যাগুলো ডিল করেছে, তারা আমন্ত্রণ জানাতে পারে। যদি তাদের টাকায় তারা আমন্ত্রণ জানায় তাহলে তো আমাদের এখানে না করার কিছু নাই। তো সেটাই যখন প্রধানমন্ত্রীর কাছে যেহেতু অনেক ধরনের ফাইল আসে, তো তাকে কেউ না কেউ ব্রিফ করেন, তো তারা ভুলভাবে ব্রিফ করেছেন নিশ্চিতভাবেই। এবং সেই ভুলভাবে ব্রিফ করার পেছনে মেয়র শাহাদাত সাহেবের সাথে ওই যারা ব্রিফ করেছেন তাদের টানাপোড়েনের একটা সম্পর্ক আছে, এটা কিন্তু পরিষ্কার। এবং সেই কারণেই কিন্তু প্রধানমন্ত্রীর এই কমেন্টটা কিন্তু খুব মনে হয় খুব সুন্দর, যে উনি অহেতুক যে খরচ বা ব্যয়, কৃচ্ছতা সাধন, সেটার দিকে মনোযোগ দিচ্ছেন। কিন্তু এখানে তো আপনার কোনো খরচ নাই। উনি যদি ওখানে দেখে এসে তারপর যদি কোনো ওষুধপত্র কিংবা স্প্রে এইসবের যে কি বলে গুছিয়ে দিতে চায় ওই প্রতিষ্ঠান যারা তাকে নিতে চাচ্ছে, সেইটা তার পারচেস করার আগে তো আপনার সাথে বা সরকারের সাথে তো তার পরামর্শ করতেই হবে। ফলে উনি দেখে আসলে তো অভিজ্ঞতা অর্জন হতে কোনো সমস্যা হতো না, যেহেতু এটা মানে তাদেরই পয়সায় উনি যেতেন। কিন্তু এই যে দেখেন, এই জিনিসটাও আবার সোশ্যাল মিডিয়ায় চলে আসা, এটা নিশ্চিতভাবেই খুব কাছের কেউই ছবিটা তুলে, মানে যারা এই ফাইলপত্রগুলোতে যাদের অ্যাক্সেস আছে তারাই তো এই ছবিটা তুলে আপনার সোশ্যাল মিডিয়াটাকে ভাইরাল করেছে। এবং শুধু সেটা না, যে মন্ত্রী পদত্যাগ করলেন আপনার পার্বত্য বিষয়ক মন্ত্রী, তারও যে পদত্যাগপত্রটা গৃহীত হয়েছে এটারও সিগনেচার সহ আপনি এটা বের করে দিলেন, সোশ্যাল মিডিয়া আনলেন। কেন? দুটো উদ্দেশ্যে। একটা হলো, প্রথমটার ক্ষেত্রে প্রধানমন্ত্রী যেন বাহবা পান যে তিনি আসলেই কৃচ্ছতা সাধনের জন্য নানা কিছু করছেন। আর দ্বিতীয়টা হচ্ছে যে আসলেই যে ওই মন্ত্রী নিজের কারণেই পদত্যাগ করেছেন সেটা যেন প্রমাণ হয়, মানে মানুষ যেন দেখে সেটা বুঝতে পারে। এই দুটো কারণেই কাজটা করা হয়েছে। মানে মূল প্যাটার্নটা হচ্ছে, অন্যান্য ঘটনার ক্ষেত্রে আমরা দেখেছি যে আমি যেটা বললাম, কিন্তু কাজগুলো কি আপনি মূল্যায়ন করবেন না? 100 দিনের মধ্যে কাজে এসে যে কাজগুলো ভালো ছিল, যে কাজগুলো ভালো, যেমন ধরেন প্রধানমন্ত্রী কৃচ্ছতা সাধন করতে চাচ্ছেন, এটা অবশ্যই ভালো। কিন্তু আমি বলছি যে এই যে পিআর স্ট্র্যাটেজি যেটা, এটা তো আপনি মানে বেশি ফোকাস করছেন পারফরমেন্সের দিকে, গভর্নেন্সের দিকে কম ফোকাস করছেন, এটা হচ্ছে আমার বক্তব্য। এবং এই ঈদের মৌসুমেও কিন্তু আমরা দেখলাম যে হাট ব্যবস্থাপনা বলেন, বর্জ্য ব্যবস্থাপনা বলেন, এই দুটোতে কিন্তু স্বস্তিদায়ক কোনো চিত্র আমরা দেখতে পারিনি। ঢাকাতে হাটগুলোতে যে অবস্থা আমরা দেখলাম, যাদেরকে ইজারা দেওয়া হয়েছে, যখন আপনি রাজনৈতিক বিবেচনায় ইজারা দিলেন, প্রধানমন্ত্রী যেটা বলতে চান যে সবখানে আইনের শাসন থাকবে, সবখানে নিয়মটাই প্রাধান্য পাবে, এই কথাগুলো যদি তিনি বলেন, এটার একটা রিফ্লেকশন আমরা কোথাও কোথাও দেখতে পাই। যেমন আমরা রাস্তায় যখন ট্রাফিক পুলিশ কিংবা পুলিশ অফিসার কোনো গাড়ির কোনো অনিয়মের কারণে যখন ধরেন, তখন তারা যখন রেফারেন্স দেন বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির, পুলিশ কিন্তু সেটা টার্ন ডাউন করে দেয়, কারণ উনি একটা রেফারেন্স দেয় যে প্রধানমন্ত্রী আমাদেরকে বলেছেন আইনের শাসন থাকতে হবে। ফলে সেখানে পুলিশ অফিসার তার দায়িত্বে অটল থাকতে পারেন। কিন্তু আমরা কি সব জায়গায় এটা দেখতে পাচ্ছি? সব জায়গায় দেখতে পাচ্ছি না। কুরবানি হাটে তো জামাতও একটা বিবেচনা পেয়েছে, এনসিপিও পেয়েছে। হ্যাঁ, তাহলে আপনার টোটাল ঢাকা শহরে, ঢাকা মহানগরে হাট হচ্ছে 22টা, আপনি 20টা দিলেন কাদেরকে? নিজেদের লোককে। হ্যাঁ, এবং জামাত, এনসিপি কিংবা বিএনপির প্রসঙ্গ না তো, বিএনপির কেউ পেতে পারবে না, এটাও তো আমার বক্তব্য না। আপনি কোন প্রক্রিয়ায় দিয়েছেন সেটাই হচ্ছে ইম্পর্টেন্ট। আচ্ছা, আপনি প্রক্রিয়াটা, কারণ হচ্ছে আপনি কোনো বিডিং করেন নাই। এবং এটার ফলাফলটা কি? ফলাফল হচ্ছে আপনার এই ঢাকার যেটা সবচেয়ে আলোচিত হাট দিয়াবাড়ি, সেখানে আপনি দেখতে পেলেন যে মেট্রোর নিচেও যে আমরা হাটটা দেখতে পেলাম, এলিভেটরও গরু পুরোটাই উপরে। এবং আপনি মানে মেট্রো, এটা তো আমরা অনেক কষ্টে বিদেশি ঋণে এটা করেছি, আমাদেরকে ঋণটা পরিশোধ করতে হচ্ছে, এটা সৌন্দর্য বর্ধন, মানুষের স্বস্তি, অনেক কিছু বিষয়টা নির্ভরশীল। আপনি দিয়েছেন আপনার দলের একজন নেতাকে, এবং নেতাকে দেওয়ার কারণে, এবং ওখানে সড়কমন্ত্রী কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, রবি ভাই, তিনি বলেছেন যে এটা সিটি কর্পোরেশন ইজারা দিয়েছে, তাদেরকে জিজ্ঞেস করেন, তারা জানবে, কারণ তারা টাকাটা নিয়েছে। এবং ওই স্বেচ্ছাসেবক দল নেতা কিন্তু বললেন ইজারাদার যে আমি এখানে এই যে মেট্রোর যে জায়গাটা, এটার জন্য আমি ইজারা দিয়েছি। তাহলে ইজারাটা কে নিয়েছে? সিটি কর্পোরেশন নিয়েছে, তথা স্থানীয় সরকার মন্ত্রণালয় নিয়েছে। তাহলে পরবর্তীতে আমরা প্রতিমন্ত্রী গিয়ে কি বললেন সেখানে? বললেন যে এটা বৃষ্টিতে তারা আশ্রয় নিয়েছে। আমরা তো হাটে যারা এসেছেন গরু নিয়ে, তাদের কাছে অভিযোগ দেখলাম, তারা বললো এটা পরিষ্কার যেখানে গরু হাট বসেছিল। কিন্তু আমি বলছি, আপনার তো বৃষ্টি আসবে এই সময়, যে বৃষ্টির সিজন, এটা আপনার আগেই জানার কথা, আপনার তো হাটটাকে সেভাবে করার কথা। এবং সেখানে অনিয়ম আমরা দেখতে পেলাম। এই চট্টগ্রামে যে মেয়র নিয়ে আমরা আলোচনা করলাম, তিনিও বিডিং ছাড়া তার দলের লোকজনকে হাট দিয়ে দিয়েছেন সারা দেশে। এগুলো কিন্তু আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি যে ধরেন 5টা জেলার হাটের জরিপের মধ্য দিয়ে, এটা যমুনা টেলিভিশনের একটা রিপোর্ট এসছে যে 108 কোটি টাকা চাঁদাবাজি হচ্ছে নানা ধরনের।
হাসিল বেশি নেওয়া হচ্ছে, যেটা সরকারি রেট তাতে বেশি নেওয়া হচ্ছে, গরু ঢোকাতে টাকা নেওয়া হচ্ছে, বের করার ক্ষেত্রে টাকা নেওয়া হচ্ছে, ওই যে জায়গাটা লেভেল করার জন্য যে বালু দিতে হয় সেটার জন্য টাকা নেওয়া হচ্ছে, নানাভাবে ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে। তো এই যে পরিস্থিতিটা, এটা কিন্তু প্রধানমন্ত্রী যেভাবে নিয়ন্ত্রণ করতে চাচ্ছেন বা যেভাবে দেশ পরিচালনা করতে চাচ্ছেন তার সাথে সঙ্গতিপূর্ণ না। এবং পরবর্তীতে ঈদের পরে বলা হলো যে আমরা যারা এই অনিয়মগুলো করেছে তাদেরকে আমরা কালো তালিকাভুক্ত করব, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু আপনি একটা আগে অ্যাকশন নিয়ে একটা নজির স্থাপন করতে পারতেন, যেটা আপনারা একটু আগে আলোচনা করছিলেন যে প্রধানমন্ত্রী এগুলো থেকে একটা মেসেজ যাচ্ছে সবার কাছে যে কিভাবে চলতে হবে। তো আপনি যদি এই অনিয়মটা যিনি করলেন দিয়াবাড়ির হাটে, তার যদি আপনি ইজারাটা স্থগিত করতেন বা কালো তালিকাভুক্ত করতেন তাকে, বা তাকে কোনো জরিমানা বা পানিশমেন্টের আওতায় আনতেন, তাহলে কিন্তু আর কেউ ভবিষ্যতে এটার করতে পারতো না। তো এই জিনিসগুলো আছে, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতিও কিন্তু খুব স্বস্তিদায়ক না। সলিমপুরে আমরা দেখতে পেলাম যে স্বরাষ্ট্রমন্ত্রী পারলে পুরো রাষ্ট্র নিয়ে সেখানে গিয়ে অভিযান চালালেন এবং বললেন যেটা এবার রাষ্ট্রের নিয়ন্ত্রণে এসছে। এখন আপনি আমাকে বলেন যে গত 20 বছরে, এটা শুনলাম আমরা একজন পুলিশ অফিসারের কাছে শুনেছি যে 25 বছর এটা এইভাবে বেদখল বা সন্ত্রাসীদের হাতে ছিল। এখানে কতগুলো খুন হয়েছে 20 বছরে? 20টা খুনের কথা কি আমরা বলতে পারবো না। কিন্তু এখান থেকে 1 ঘন্টা দূরত্ব রাউজান, চট্টগ্রামের একটা গুরুত্বপূর্ণ অঞ্চল, সেখানে গত 1-1.5 বছরে 30টার মতো খুন হয়েছে। সেখানে তো আমরা এই ধরনের তৎপরতা দেখতে পাই না। তাহলে এই যে সিলেক্টিভ আইনের শাসন আপনি করতে চাচ্ছেন, এটা কিন্তু ওয়ার্ক করবে না। ফলে আইনের শাসন বা দ্রব্যমূল্য, আইন শৃঙ্খলা পরিস্থিতি, হাট ব্যবস্থাপনা, বর্জ্য ব্যবস্থাপনা, ঈদ যাত্রা, এই যে ইন্ডিকেটরগুলো, কিংবা আমরা যদি জ্বালানির দিকে যাই, তেল, গ্যাস, বিদ্যুৎ, এগুলোতে যে সরকারের যে পারফরমেন্স সেটা কিন্তু সন্তোষজনক না। চেষ্টা আছে অবশ্যই, কিন্তু এই মুহূর্তে যে আমরা যে সবচেয়ে বড় চাপ যেটা সরকারে আসছে সেটা হচ্ছে অর্থনৈতিক চাপ, এবং এই অর্থনৈতিক চাপের জন্য আপনাকে লোন করতে হচ্ছে IMF-এর। কিন্তু IMF-এর লোনের যে শর্তগুলো সেগুলো কিন্তু আপনি ঠিকমতো মিট আপ করতে পারেন নাই, বিশেষত সংস্কার রিলেটেড, ব্যাংকের সংস্কার, NBR এর সংস্কার, এটার কারণে IMF আপনাকে লোন দেয় নাই। মানে যে লোন কর্মসূচিটা শুরু হয়েছিল আওয়ামী লীগ আমলে, তার শেষ 2 কিস্তি বাকি ছিল, সেই 2টা আপনি পান নাই। না পাওয়ার পরে আপনি দেশে এসে বললেন, যে অর্থমন্ত্রী বললেন যে আমরা কি তাদের পেছনে লোনের জন্য দৌড়াবো নাকি? কিন্তু ব্যাপারটা তো এরকম না যে আপনার লোন লাগবে না, আপনার লোন লাগবে, এবং সেটার জন্য আপনি পরবর্তীতে আবার তাদের সাথে মিটিং করে ওইটা পুরোটাকেই বাতিল করে দিলেন। মানে আগের কিস্তিটা আর আমরা ক্যারি আউট করবো না, আমরা নতুন লোনের মধ্যে ঢুকবো, 5 বিলিয়নের যে কথা শোনা যাচ্ছে। এখন এই ক্ষেত্রে কি শর্ত আরো কঠিন হবে না? আপনি আগে শর্তগুলোতে যেহেতু একটা অবিশ্বাস তৈরি করেছেন, আমরা নিশ্চয়ই সেই শর্তের অপেক্ষায় থাকবো। শর্ত কি আছে? তুষার, আপনি অনেকগুলো বিষয় অবতারণা করেছেন, সহ আলোচক শুনেছেন। আমি শুধু এর সাথে একটু যোগ করে আপনাকে জিজ্ঞেস করি, আপনি তুষারের কথায় কিছু বলবেন কিনা, তারপর অন্য প্রশ্নে যাব। আমিরে জামাত, জাতীয় বিরোধী সংসদের বিরোধী নেতা, তিনি বলেছেন যে এত ভালো কাজ করলেন প্রধানমন্ত্রী, রাতের অন্ধকারে মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন আপনি তেলের দাম বাড়ালেন। যখন এই অনুষ্ঠান রেকর্ড করছি তখন দিনের আলোয় বেড়েছে। আপনার কি মনে হয় যে সরকার একদিকে যখন নানা ধরনের উন্নয়নমুখী, জনকল্যাণমুখী, স্মার্ট কার্ড, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড যেগুলো দিচ্ছে, সামনে হেলথ কার্ড আসবে আমরা জানি, যেগুলো হচ্ছে, বন্ধ কলকারখানা চালু হচ্ছে, কিন্তু যখন আবার জ্বালানির দাম এভাবে বেড়ে যাচ্ছে, আলটিমেটলি তো এটা আমাদের সাধারণ জনগণের উপরেই চাপ বাড়বে। এবং এইটা কি পরিকল্পিত নাকি আসলে আমরা চাপের মুখে করছি IMF বা এশিয়া উন্নয়ন ব্যাংক? দেখেন, এইখানে এটা চাপের মুখে যে এটা বলার অপেক্ষা রাখে না। এটা অনুন্নত দেশগুলো, উন্নয়নশীল দেশগুলো, আপনার যারা ঋণ ছাড়া চলতে পারে না, ঋণ নিয়ে চলতে হয়। এবং বাংলাদেশে ঋণের কিস্তি তো বিগত সরকার যারা ঋণ নিয়েছিল তাদের কিস্তি দিতে হয় না অনেকগুলোর, যে কিস্তি এখন শুরু হয়েছে সেই কিস্তি দিয়ে কিন্তু কিছুই থাকে না। যাও রেমিটেন্স কিন্তু আসছিল বেশি, কিন্তু ঋণের কিস্তিগুলো শুরু হয়ে গেছে। তো দেশ ঠিকানোর জন্য হলে ঋণ নিতে হবে। আর ঋণ নেওয়ার জন্য ঋণদাতারা কিন্তু আপনি জানেন শুধু খালি মুখে ঋণ দেয় না, তারা অনেক কিছু এম্বার্গো তুলে দেয়। তাদের এম্বার্গো মানতে গেলে খুবই খারাপ অবস্থা হয়ে যায় একটা দেশের সরকারের। তো সেইখানে এই তেলের দামগুলো কিন্তু ঋণদাতা দেশগুলোর এম্বার্গোর একটা ফসল। চাইলেই অনেক ভর্তুকি দেওয়া যায় না এখানে। যদিও ভর্তুকির মধ্যে আপনি যে কথাটা বললেন, আমি গতকালকে কয়েকটা টেলিভিশনে গিয়ে আমি এটার হিসাব করেছি একখানে, যে খুদ আমেরিকায় তেলের ব্যারেল হলো প্রায় $4.5 সামথিং বেড়েছে আরও, বেড়ে এটা হয়েছে। তাতে আপনার এক ব্যারেলে যদি 3.78 যদি লিটার তেল ধরে, তাহলে এই তেলের দাম প্রায়
155 টাকার মতো পড়ে বা 48 টাকার মতো পড়ে। বাংলাদেশে যদি ওই হিসাব করেন আপনি, এখনও কিন্তু তার চেয়ে কম, নাম্বার 1। নাম্বার 2 হলো তারা যেভাবে দামটা বাড়িয়েছিল ইরান, আমেরিকা, ইসরায়েলের সঙ্গে যুদ্ধে, সেই তারা যেভাবে বাড়িয়েছিল, বাংলাদেশ তো প্রথমে বাড়াই নেই এই সরকার, তারপরে যখন বাড়ালো 20 টাকা, তারপরে 5 টাকা, তো এই 20, 5, 25 টাকা তারা কিন্তু আমেরিকা বা অন্য দেশ কিন্তু এরকম বাড়ায়নি, অনেকটুকু বাড়িয়েছে, 44% বাড়িয়েছে। তো সেইখানে ওই হিসাব যদি আমরা করি এখনও, তাহলে আমার মনে হয় না যে তেলের দাম খুব বেশি বেড়েছে। এবং এটা তো উপায় নাই। আমি বলছি না যে জনগণের উপর এটার একটা বোঝা অবশ্যই আসবে। এমনিতেই জনগণের আয় কম, খরচ বেশি, জিনিসপত্রের দাম বেশি, তার উপর তেলের, আমি নিজেই বলছি, তুষার কেন বলবে, শুধু আমিও বলছি। কিন্তু এই ছাড়া তো সরকারের অনেক ক্ষেত্রে হাত পা বাঁধা, কিচ্ছু করার নাই। দেশটাকে চালাতে গেলে, আমি বিএনপির কথা বাদই দিলাম, তুষারা যদি দেশ চালাতো কি করতো? এটাই করতো। জামাত যদি দেশ চালাতো কি করতো? এটাই করতো। কারণ কিচ্ছু করার নাই, আপনার কারো হাতেই তো টাকা থাকতো না, কেউ তো আর নিজের পকেট থেকে দিত না। নিজের পকেটে কয় টাকা থাকে? দেশ চালানোর মতো তো টাকা থাকে না। তো এখন আপনার এটা করতে হবে, এটা মেনে নিতে হবে আমাদের। আর এটার জন্য তুষার হয়তো একটু পরেই বলবে যে বাজেটের মধ্যেও তো করতে পারতো। এটার জন্য বাজেট আসতে হয় না, তেলের দামটা একদম বাজেট নির্ভর না, বাইরে। এটার আমি মনে করি যে আমাদের বিরোধী দল চুলচেরা সমালোচনা করবে, আবার সহযোগিতাও করবে যে এই দেশটা কিন্তু সবার, সরকারটাও সবার। কারণ সরকার প্রধান নিজেই বলেছেন, আমাকে যারা ভোট দিয়েছে, যারা ভোট দেয় নাই, যারা ভোট দিতেই আসে নাই, আমি সবার প্রাইম মিনিস্টার। তো একজন প্রধানমন্ত্রী সবারই থাকে। তো সেই হিসেবে তারাও ওই চিন্তাটা করবে যে হ্যাঁ, আমি হলে ওই জায়গায় আমি নিজেকে দাঁড় করায় চিন্তা করি। অনেকেই অনেক সময় বলে না যে, যেমন ধরেন মন্ত্রী পরিষদ ভাগাভাগি হয়, আমার কথাও তো দু একজন বলে, আমি ওই চিন্তায় ভয়ে থাকি যে একটা দায়িত্ব কিন্তু বিশাল ব্যাপার, আর এই দুঃসময়ের দায়িত্ব ঠিকঠাক পালন না করতে পারলে কিন্তু আরও সমস্যা। আমি কিন্তু অত ইন্টারেস্ট না এই জিনিসগুলোর কথা চিন্তা করে। তা আমি ওই জন্য বলছি যে এটা যে কারো কাছে এটা ভীষণ জটিল এবং কঠিন। এই জটিল এবং কঠিনটার জন্য এটা কুরবানির গরু না যে আপনি বললেন টোল নিছে বেশি, বালির দাম নিছে, ইটের দাম নিছে, পানির দাম নিছে, আছে না? সেটাও আপনি এইবারের কথা, আপনি এতক্ষণ আমি শুধু অভিযোগ শুনলাম, অভিযোগের আপনি দেখেন গত ঈদের থেকে, এই ঈদের ছুটি তো শেষ, আজকে 2-3 দিন হয়ে গেল, গত ঈদের থেকে এই ঈদে কিন্তু মানুষের সমস্যাটা অনেকটাই কম ছিল, মানুষের মৃত্যুর হারটা অনেকটাই কম ছিল। তো এখন 5টা ছেলে যদি ইয়াং বয়সের 20-25 বছরের হুন্ডার রেস করে, সেখানে যদি অ্যাক্সিডেন্ট করে মারা যায়, সেখানে তো এটার জন্য তো সরকার দায়ী, সরকার তো তাই না? অনেক ক্ষেত্রেই তো সরকার দায়ী না। তো আমরা এই মৃত্যুগুলো আশা করি না। তারপরেও আইনের অনুশাসন যখন আরো সিরিয়াসভাবে বলবৎ থাকবে, তখন এই মৃত্যুগুলো কমবে আগের থেকে তুলনামূলক। এই জায়গাটায় আমি আবারও বলবো যে 1 মাসের সরকারের একটা ঈদের অনুষ্ঠান, ঈদ যাত্রা চেয়ে 3 মাসের সরকারের ঈদ যাত্রা যদি সহজতর হয়, তাহলে 3 মাসের সরকার দেশের জন্য যতটুকু করেছে, 6 মাস, 9 মাস, 1 বছরের সরকার আরো ভালোর দিকে যাবে, আমরা সে আশাবাদ। কিন্তু একটু খালি যোগ করবো, তুষার একটা প্রশ্ন করছিল যেটা আমি হয়তো বলতাম, আসলে সব জায়গায় যেখানে প্রধানমন্ত্রী নিজে, আমি জানি না বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রী এর আগে কোরবানির বর্জ্য পরিষ্কার হয়েছে কিনা, রাস্তাঘাট পরিষ্কার হয়েছে, নিজে প্রধানমন্ত্রী দেখতে গিয়েছেন কিনা, তাও সংশ্লিষ্ট মেয়রকে গাড়িতে তুলে বা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীকে গাড়িতে রেখে তাদের গাড়ি বহর ছেড়ে দিয়ে, কিন্তু এই যে উদ্যোগটা নিলেন, কিন্তু কোরবানি হাট বিতরণের যে এটা আসলে চোখে পড়ার মতো ছিল কিনা, আপনার কাছে কি মনে হয়? মেয়ররা আরও এটা ভালোভাবে করতে পারতেন কিনা, নাকি দলের চাপ ছিল? বিরোধী দল কিভাবে নেবে আমি জানি না। আমাদের অনেক ছেলে মেয়ে এখনো কিন্তু ভীষণ কষ্ট করে, ওরা কিন্তু কোনো ক্ষমতার স্বাদ কি জিনিস ওরা দেখে নাই। কিছু যে অন্যায় অপদস্থ একটা সরকারের চেঞ্জ হলে হয় না, আমি তা বলবো না, কিন্তু ছাত্রদল, যুবদলের অনেকেই এখনো আছে যে তাদের ঠিক মতো 3 বেলা ভাতের হাঁড়ি ওঠে না। তো সেই জায়গা থেকে আমি বলছি যে একে হলো 19 বছর পরে বিএনপি সরকার আবার পরের রাউন্ডে আসছে,
সেইখানে অনেক অনিয়ম ছিল এই 19টা বছর। অনির্বাচিত সরকার, ফ্যাসিস্ট সরকার, তারপরে ইন্টারিম সরকার, এই সবগুলো মিলে অনেক রকম অনিয়ম ছিল। সে অনিয়ম একদিনেই কিন্তু ওটা হাওয়া হয়ে যায় না। সে অনিয়মের মধ্যে হতে পারে যে অনিয়মের 5টা সন্তানের মধ্যে আমারও একটা সন্তান থাকতে পারে, আমি অস্বীকার করছি না। কিন্তু আপনি দেখেন যে এই যে চাঁদাবাজদের যেভাবে এখন খোঁজা হচ্ছে, ধরা হচ্ছে, এমনিতেই তো উৎপাটন হয়ে যদি যায় তাহলে আগামীতে এমনিই এটা আসবে না। আর এইবারের নতুন 3 মাসের সরকারের হাট ব্যবস্থাপনার ডিস্ট্রিবিউশন আর 1.5 বছরের, সোয়া বছরের সরকারের ডিস্ট্রিবিউশন কিন্তু একরকম থাকবে না। আচ্ছা, মানে এবারে যে অভিজ্ঞতাটা হয়েছে সেটা নিশ্চয়ই আগামীতে এটা, কারণ এইখানে দেখেন 350টা এমপির মধ্যে 260টা এমপি প্রথমবারের এমপি, নাম্বার 1 প্রথমবারের এমপি, প্রায় সব নতুন। প্রধানমন্ত্রী নিজে প্রথমবার, প্রাইম মিনিস্টার প্রথমবার এমপি, বিরোধী দলীয় নেতা প্রথমবার এমপি, প্রথমবার বিরোধী দলীয় নেতা, আপনার মিনিস্টার ম্যাক্সিমাম প্রথমবারের মিনিস্টার, প্রথমবারের এমপি। ফলে আপনার অনেক কিছু কিন্তু অভিজ্ঞতা আগে ফেস করে তারপরে অভিজ্ঞতা সঞ্চয় করতে হচ্ছে। ঈদে আবার যদি আমরা বেঁচে থাকি, ঈদে আমরা মূল্যায়ন করব। হঠাৎ করে সরব হয়ে উঠেছে বিভিন্ন চায়ের টেবিলে, সামাজিক যোগাযোগ মাধ্যমে, টেলিভিশনের টকশো আলোচনায়, পত্রপত্রিকার নিবন্ধনের খবরে আওয়ামী লীগ আবার ব্যাক করবে কিনা, ব্যাক করতে পারবে কিনা, এবং শেখ হাসিনা তিনি সীমান্তের ওপার থেকে তিনি বিভিন্ন অনলাইনে যে বক্তব্য দিচ্ছেন সেখানেও আমরা দেখছি। যদিও আমাদের আইন বলে, সবচেয়ে বড় আলোচনাটা আসলে এসেছিল মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা, তথ্য এবং সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমানের একটা উনি যথার্থই বলেছেন যে আমরা ইনসাফ কায়েম করতে চাই, এমনকি আমরা শেখ হাসিনার সাথেও আমরা বেইনসাফি কিছু করব না। এবং তিনি এসে আইনের মুখোমুখি তিনি বলার পরে এটা অনেকে বা আপনাদের বিরোধী দলীয় বন্ধুরা তারা বলার চেষ্টা করছে যে এটা আসলে পুরনো বন্দোবস্তকেই ফিরিয়ে আনার একটা চেষ্টা চলছে বা একটা চেষ্টা হচ্ছে। তারা মিলাতে চায় একই সাথে যে ব্যাংক নিয়ে, ইসলামী ব্যাংক নিয়ে যা হলো সেটাও সরকার বাই ফোর্স, ইন্টারিম সরকার আমলে দেয়া গভর্নর যে ব্যাংকের অ্যাডমিনিস্ট্রেশন সেটা চেঞ্জ করে সালোমেরই অনুগত কিছু লোককে বসানো হচ্ছে, এই ধরনের অভিযোগ আসছে আপনাদের বিরুদ্ধে। তা আমি বলবো যে আসলে কি আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল হিসেবে আপনার অভিজ্ঞতা কি বলে? বিএনপি যেহেতু বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি ইতিহাস সৃষ্টি করে গিয়েছিলেন। আওয়ামী লীগ যে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছিল, নিজেরাই নিষিদ্ধ করে বাকশাল করছিল, সেখান থেকে আবার আওয়ামী লীগকে নির্বাচন করা, রাজনীতি করার পথ উন্মুক্ত করে দিয়েছেন। তারই সন্তান আজকের প্রধানমন্ত্রী, তিনি কি তার বাবার পথে অনুসরণ করবেন বলে মনে করেন, নাকি না এটা আসলে তিনি আর সময় কালক্ষেপণ করবেন বা অপেক্ষা করবেন? এগুলা খুব ডিফিকাল্ট প্রশ্ন আপনি যেগুলা করলেন। দেখেন ডিফিকাল্ট এই জন্য বললাম যে প্রত্যেকটা জায়গায় রাজনৈতিক দলগুলো যদি ডাবল স্ট্যান্ডার্ড অবস্থা ব্যবহার যদি করে তাহলে এটা দুঃখজনক। লাইক আপনি ইউনূস সরকারের সময় ধরেন, ইউনূস সরকার একের অধিকবার উনি এবং ওনার সাথে যারা ছিল এই তুষাররাও জামাত, তারা বলেছে, এটা ভুল বলে নাই, যে শেখ হাসিনাকে ফেরত চাই। কার কাছে বলেছে? ভারত সরকারের কাছে। তাহলে শেখ হাসিনাকে ফেরত চাই, তার মানে তার বিচার হচ্ছে, বিচারের শাস্তি তাকে ভোগ করতে হবে। শেখ হাসিনা পালিয়ে যাক, এটা কিন্তু আমরা কেউ চাই নাই। আমরা কি চাই? আপনি আমার এই দেশে, এইখানে আমার সন্তানদের সাথে, আমার সাথে আপনি অন্যায় করেছেন, এইখানে আপনার বিচার হবে, আপনার বিচার আমার বিচার সমান জায়গাতেই হবে। যদি তাই হয় তাহলে শেখ হাসিনাকে আমরা ফেরত চাই। এই সরকার আসার পরেও এই ধরনের প্রশ্ন আসছে যে আমরা চাই কি না। এখানে না চাওয়ার কিছু নাই। তার অবর্তমানে তার রায় হচ্ছে মামলার, তার রায় ইতিমধ্যে একের অধিক রায় হয়ে গেছে, আরও চলমান আছে। এখন তার রায় হচ্ছে প্রত্যেকটা মানুষের, আমি মনে করি, আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া উচিত। সে চোর হোক, ডাকাত হোক, ভণ্ড হোক, মার্ডারার হোক, যেই হোক না কেন, আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া উচিত। শেখ হাসিনা কোনো একদিন বলতে পারে জামাতের মতো যে আমি তো আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাই নাই। জামাতের যে ফাঁসিগুলো হলো তারা কিন্তু আত্মপক্ষ সমর্থনের সুযোগ পায় নাই। তাহলে শেখ হাসিনাকে আমরা তো নিজেরাই সব সরকারই চাই তাকে দেশে আনতে, তাহলে শেখ হাসিনা আসতে চাইলে এত ভয় পাওয়ার কি আছে? আমি এটা বুঝি না। ওই নেতারাই বলছে, ওই দলের, সব দলেরই, যে শেখ হাসিনাকে আর না হোক, বিচার হোক এই দেশের মাটিতে।
তাহলে শেখ হাসিনা যদি উইলিংলি বলে আমি আসতেছি, তাহলে তো ভয় পাওয়ার কিছু নাই। কারণ তারা কখন মিছিল করে আপনি দেখেন, যখন কেউ থাকে না যে জায়গাগুলায়, ওই জায়গায় তারা একটা এটা কি বলে জঙ্গি ঝটিকা মিছিলের মিছিল মতো করে। ঝটিকা মিছিল করে। যেমন ধরেন তুফাইল আহমেদকে জানাজা করার বা দাফন করার সুযোগ সরকার দিয়েছে, আমি সরকারের প্রতি খুব খুশি। যে কোনো মানুষ মৃত্যুর পরে তার আর কোনো কিছু নাই, পৃথিবীর সাথে তার আর কোনো সম্পর্ক নাই। সেইখানে তুফাইল আহমেদের জানাজা করার সুযোগ দিল ওই কিন্তু উনি জায়গাটায়। কয়েকবার আমি MP শেষ হিসেবে করি, সংসদে কিন্তু উনি আমি জানাজার বলি অনুমতি পেলেন না। না, আমি ওই জায়গাটাই বলি যে দলটাই নিষিদ্ধ, দলটা নিষিদ্ধ। আমাদের দল তো নিষিদ্ধ ছিল না, আমাদের কিন্তু জানাজা করতে দেয় নাই আমাদের যারা মারা গেছে। বাট আমি ওগুলাও বলছি না, যদি নিষিদ্ধ না হতো করতে পারতো। আপনার দলটাই তো নিষিদ্ধ, আপনি কিভাবে, তারা কিভাবে আসবে সেটা আলাদা প্রশ্ন। আপনার এইখানে যখন তাকওয়া মসজিদে তার জানাজা হলো, ওইখানে আওয়ামী লীগের কিছু লোক জড়ো হবে, এটাই স্বাভাবিক। তারা মিছিল করতে গেল কেন? আবার তারা কিন্তু ঝটিকা মিছিল বা জঙ্গি মিছিলের মতো করে তারা করতে গেল, তখন তো ধরপাক করবেই, পুলিশ না করার তো কিছু নাই, গেল এটা। তো তাদের এই যে মহান জাতীয় সংসদটাকে তারা অন্যায়ভাবে ব্যবহার করছে, বাট আমরা এটা করি নাই। আপনার তো রাজনীতি করার অধিকারটাই ক্ষুণ্ণ হয়ে গেছে। আপনি সেইখানে সেই রাজনৈতিক দলের নেতা হিসেবে কিন্তু আপনি মৃত্যু পরে কি আপনার রাজনীতি থাকে? মৃত্যুর পরে থাকে না, কিন্তু ওই সংসদটা কিন্তু ওই কথাটা জানান দেয়, আপনার অতীতকেই জানান দেয়। তো ওইখানে যখন রাজনীতির উপর এম্বার্গো আছে, সেখানে তো আপনি ওইটা পারেন না। আমি কিন্তু যা সত্য আমি তাই বলি, ওইভাবে বলার চেষ্টা করি। আমি এইখানে আপনি হলেও তাই বলতেন, যদি নিরপেক্ষভাবে বলেন, একজন জাজকে আপনি এটা বলেন, এটাই বলবে যে তার তো দলটাই নাই, যে দলের হয়ে সে এমপি ছিল, সে তো স্বতন্ত্র কোনো এমপি ছিল না যে আপনি তাকে ওই জাতীয় সংসদে নিবেন। তো যাই হোক সেটা। তা এই যে এই ধরনের কাজগুলো যখন আওয়ামী লীগ করে, তখন আওয়ামী লীগ কিন্তু জানান দেয় যে আমরা প্রস্তুত। কিন্তু তারা কতটুকু প্রস্তুত? তারা প্রস্তুত হলে তো তারা নির্বাচনে আসতো, তারা স্বতন্ত্র হিসেবে নির্বাচন করতো। তারা প্রস্তুত হলে তো তারা জাতীয় পার্টিতে ভোট দিত। বুঝেন, জাতীয় পার্টি আর আওয়ামী লীগ মিলা যদি ভোট দিত, তাহলে জাতীয় পার্টির একটা দুইটা আসন তো অন্তত পাস করতো, একটাও তো পাস করতে পারে নাই। তো তাহলে তারা কি চায়? তারা যা বলে তা করে না, আর যা করে তা বলে না। তো এটা তো ওই যে জামাতের কথা মনে করায় দেয়। জামাতকেও কিন্তু আপনার ব্যান করেছিল, ব্যান করার পরে জামাতে এই ধরনের মিছিল করেছে, তখন কিন্তু আমরা জামাতের পক্ষে কথা বলেছি যে কারোরই ব্যান করার এটা অধিকার নাই, এটা উচিত না, আপনি শাস্তি দেন, ব্যান করেন না এটা। তো তখনও ওই সরকারও শুনে নাই, এই সরকারও। আপনি যে প্রশ্নটা করলেন, আমার মনে হয় ব্যক্তিগত যে ব্যান করে বেশি দিন রাখতে পারবে না, যদি তারা দলের যদি তারা অ্যাক্টিভ থাকে, দলটাকে যদি তারা ফিল করে। আবার এই যে মতিউর রহমান চৌধুরী সাহেব যে কথাটা বলেছেন যে শেখ হাসিনা চিঠি ব্যাগে ভরে নিয়ে গেছেন, শেখ হাসিনা চায় না উনি ছাড়া কেউ এই দলের হাল ধরুক। তাহলে উনি নিজেই তো যথেষ্ট তার দলকে ধ্বংস করার, আর তো কাউকে লাগে না। কারণ আপনি মনে করেন চেয়ার, এই চেয়ারে আমি আজকে বসে আছি, কালকে আপনি আরেকজনকে বসাবেন, চেয়ার কিন্তু খালি থাকে না, চেয়ার মেক এ ম্যান। তো আপনার ওই জায়গায় তার তো শিরিন শারমিন আছে, তার আইভি আছে, সাবের চৌধুরী আছে, তাদের কিন্তু ছেড়ে দেওয়াই হয়েছে। তো তাদের নিয়ে তো তার আওয়ামী লীগ করার কথা ছিল, ওনারাই তো করে না। সেখানে আমাদের বা বিরোধী দলকে এখানে দায়ী করে তো কোনো লাভ নাই। ভারতের অনেক স্টেট আছে, মানে প্রদেশ আছে, যেটা লন্ডন থেকে বসে কিন্তু সরকার গঠন করে ফেলছে। ওইখানে কিন্তু সরেজমিনে সরকার নাই, কিন্তু একটা সরকার আছে। আমরা তো আওয়ামী লীগকে এরকম দেখি নাই যে তারা একটা দল গঠন করেছে যে শেখ হাসিনা নাই, সো অমুকে দলটা চালায় নিবে, এরকম তো আমরা দেখিনি। সো তাদের পিছনে কে লেগেছে? আর যদি আপনি বলেন যে রাজনীতির শেষ বলতে কিছু নাই, যেটা কয়েকদিন আগে নাহিদ বলেছে যে আওয়ামী লীগেরও যদি এখন আসে, তার ভোল পাল্টিয়ে তাদের সাথে বা অন্য কারোর সঙ্গে তারাও করতে পারবে। আওয়ামী লীগ যারা করতো তারা তাদের দলে আসলে তারা যোগ দিতে পারবে। তাহলে কি হলো যে আওয়ামী লীগকে তারা হ্যাজাক দিয়ে খুঁজলো, লাইট দিয়ে খুঁজলো, সে আওয়ামী লীগকে তারা নিল। আপনার এই ইনকিলাব মঞ্চের হাদি কি আপনি মনে করেন জানতো না এই খুনিটা? সে তো তখন হাদির কাছে খুনি ছিল না, হাদির কাছে বন্ধু হয়ে গেছে তার নির্বাচনী প্রচারণা করার জন্য। সে ওইটুকু যদি তার উপর আস্থা না থাকতো, তাহলে তো তাকে তো সঙ্গে রাখতো না। এবং তার সাথে
একদম নিশাচর হিসেবে কয়েকদিন কিন্তু ঘুরেছে সেই লোক, বিশ্বস্ততা অর্জন করেছে। তো এই জায়গাটায় আমরা সবাই ভুল করি। আমরা যারা রাজনীতি করি, ওই জিন্দাবাদ রাজনীতি বলেন, জয় বাংলা রাজনীতি বলেন, বা যে স্লোগানেই হোক না কেন, আমরা যারা রাজনীতি করি 5টা মানুষ দেখলে আমাদের হুঁশ থাকে না। আমরা মনে করি এই লোকটাই আমার না জানি কত কত আপন। যে কোনো মানুষ তাকে যদি সর্বনাশ করতে চায় তার জন্য যথেষ্ট। একটা কথা বলছি, আপনি মনে হয় শুনছিলেন যে এই প্রেক্ষাপটের বাইরে আরেকটা প্রেক্ষাপট ছিল যে একজন 3 মাসের মধ্যে একজন মন্ত্রীর পদত্যাগ, সে খুবই অবাক। তার এক্সপেক্টেড ছিল যে প্রধানমন্ত্রী এই পদত্যাগটা কি কারণে হচ্ছে, তার যে ব্যাখ্যাটা হচ্ছে যে বিভিন্ন জায়গায় প্রতিমন্ত্রীর সাথে তুষারের মতো ব্যাখ্যা করতে পারে, বাট আমি কিন্তু আমার ব্যাখ্যাটা ভিন্নতর। আমার ব্যাখ্যাটা, মন্ত্রী যে কথাটা বলেছিলেন, লিখেছেন, অসুস্থজনিত কারণে ওনার ভেতর অনেক রকম দুঃখ কষ্ট থাকতেই পারে। ভাই আপনি আছেন, আপনার দুঃখ কষ্ট নাই, তুষারের দুঃখ কষ্ট নাই, আমার দুঃখ কষ্ট নাই, প্রত্যেকটা মানুষ আমরা যেখানেই যেভাবেই থাকি না কেন কষ্ট দুঃখ থাকে। সেটা তো মন্ত্রী বলে নাই, মন্ত্রী সেই সৎসাহস হয় নাই। কেন হয় নাই? তাহলে তুষারের জন্য সুবিধা হতো বা বিরোধী দলের জন্য সুবিধা হতো। সে বলছে অসুস্থজনিত কারণে। একজন 65 ইয়ার্সের একজন মানুষ, সে অসুস্থ হতে পারে যে কোনো সময়। এবং এটাও সত্যি, যেটা জনগণ দেখছিল, উনি বেশ কিছুদিন যাবৎ উনি বিভিন্ন রোগে ভুগছে। আর মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে এই মুহূর্তে মন্ত্রীরা প্রতিযোগিতায়, আপনি দেখবেন মন্ত্রীরা মন্ত্রী হইলে কত সুন্দর চকচকা হয়ে যায় 7 দিনে। আর এখনকার মন্ত্রীদের দেখেন, চকচকা মন্ত্রীদের চেহারার মধ্যে কালশিটে পড়ে গেছে প্রায় সবগুলার। কারণ রাজনীতি, বাংলাদেশের প্রেক্ষাপটে যারা রাজনীতি করে তারা রাত 1টা 2টার আগে ঘুমাইতে পারে না। আবার যদি সকাল 8টায় উঠে যদি দৌড়ান শুরু করে, আপনার ব্রিফকেস নিয়ে একদম দৌড়ানোই কিন্তু আমরা দেখেছি, দৌড়ানো শুরু করে যে PM আমার আগে যায় পৌঁছলো কিনা, PM যায় বসে আছে কিনা। এই যে প্রতিদিনকার ব্যাপার, ফলে তার কিন্তু সময়ের সাথে তাল মিলানো। এটা তো এই মন্ত্রীর দ্বারা যদি অসুস্থজনিত কারণ হয়, তার বয়সজনিত কারণ, তার জন্য সম্ভব হচ্ছে না। আবার বয়সটাকে এইভাবেও আমরা ধরি, অনেকেই 70, 75, 80 বছর বয়সেও কিন্তু বেশ ভালো থাকে, যে মেনে চলে। লাইক বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, উনি মেনে চলেন। আমি যতটুকু জানি উনি মেপে মেপে খান, কখনো না খায় থাকেন, একটু বিস্কিট টিস্কিট হলেই ওনার হয়ে যায়। বাট এটা তো সবাই করে, সবাই পারে না। তো এই জন্য তাদের ওইভাবে দৌড়ানো তাদের জন্য সম্ভব হয় না। এটা একটা কারণ হতে পারে। তুষার যে কথাটা কিছুক্ষণ আগে অনেকবার করে বললেন যে আমরা অনেক কিছুতে আমরা ব্যর্থ। আমার কথা হলো, আমাদের এই ব্যর্থতাটা, আমাদের এই জায়গাটা তুষাররা হলে কি করতেন? তুষাররা কতটুকু কিভাবে তেল সংকটটা মিটাইতেন? তুষাররা কিভাবে কতটুকু হইলে আপনার এই মব সংকটটা মিটাইতেন? তুষারদের সরকারকেও আমরা দেখেছি, আমরা 18 মাস দেখেছি। আমি তুষারদের সরকার এই জন্য বলছি, ওই সরকার তুষাররা ছাড়া কিছুই করতে পারে নাই। কথায় কথায় সামনে পিছনে দাড়ি কমা সেমিকোলনে তুষারদের নাম ঢুকিয়ে দিয়েছে। তো তারা কিন্তু ওটাও পারে নাই। আমরা তো বলতে পারি যে আমরা দেখছি এইটুক আগের চেয়ে, আমরা দেখিয়েও দিচ্ছি যে আগের চেয়ে বেটার আজকের দিনটা গতকালকের চেয়ে। তো এই জন্য আমাদেরকে আমরা বলবো যে সময়ের জন্য অপেক্ষা করব। তুষার আপা কয়েকটা প্রশ্ন করছে, একটু যদি সংক্ষেপে উত্তর দেন, এরপর আমি আপনাকে আরেকটা প্রশ্ন আসতে চাই। একটা হলো যে বিএনপি সরকারের সাথে আপনারা কি করতেন আসলে? বিএনপি সরকারের সাথে বলছে, এটা বিএনপি সরকারের সাথে তো অন্তর্বর্তী সরকারের সাপেক্ষে আপনি তুলনা করবেন না, করাটা তো ঠিক হবে না। কারণ ওটা একটা 18 মাস দুর্বল সরকার ছিল, একটা অন্তর্বর্তী সরকার ছিল, এবং তার উপর নানামুখী চাপ ছিল যে নির্বাচন দিতে হবে। এবং 2 থেকে 250 আন্দোলন, মানে গায়েবী আন্দোলন, যেটা হঠাৎ করে আমরা রাস্তায় দেখলাম। এবং সাবেক উপদেষ্টাদের মধ্যে যিনি অর্থ উপদেষ্টা ছিলেন, একটা আলোচনায় গিয়ে বললেন যে এদেরকে নিশ্চয়ই কেউ না কেউ নামিয়েছে, আদারওয়াইজ এরা এখন কোথায়? ওই সমস্যাগুলো কি সমাধান হয়ে গেছে? তাহলে ওরকম একটা সরকারকে আপনি, এবং তাকে কি কি জিনিস ফেস করতে, তাকে তো যেখান থেকে সে পেয়েছে ওইটাকে কোনো রকমের ঠেক দিয়ে রাখাটাই একটা বড় চ্যালেঞ্জ ছিল। অর্থ উপদেষ্টা কিন্তু রাইটলি বলেছেন, সাবেক অর্থ উপদেষ্টা, যে সংস্কার পরে আগে তো আমাদের মেরামত করতে হয়েছে ধ্বংসস্তূপ থেকে। আচ্ছা, এর বাইরে হলো সম্পর্ক যদি আপনি বলেন, বিএনপির সাথে সরকার সম্পর্ক সবচেয়ে গভীর ছিল।
এখন এটা তো বললে হবে না যে এনসিপি জামাত সবার সাথেই সরকার মেনটেন করতে, কিন্তু বিএনপির দ্বারা সরকার অনেকবার যে কাবু হয়েছে তার অনেকগুলো উদাহরণ আছে, আমি সেগুলোতে আর ঢুকবো না। এর মধ্যে লন্ডন মিটিংটা, কিংবা ওই যে যমুনার সামনে ইশরাকের আন্দোলন, অনেকগুলো ইস্যুর কথা বলা যাবে। কিংবা এই যে আমাদের এখন যিনি স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি খলিল সাহেব সম্পর্কে বলেছেন না, আপনি একজন বিদেশি লোককে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বানিয়েছেন, আপনার কি আক্কেল জ্ঞান নাই? তো তারপরে আমরা দেখতে পেলাম যে ঘটনার প্রবাহ আজকে কোথায় গিয়ে থামলো। ফলে এগুলো তো আছে। এর বাইরে ধরেন তেল সংকট সরকার, মানে বিএনপি সরকার বারবার কি বলেছে যে তেলের কোনো সংকট নাই, এবং আসলেও তেলের কোনো সংকট ছিল না। ব্যবস্থাপনাজনিত কারণেই কিন্তু ওই ক্রাইসিসটা তৈরি হয়েছিল। এবং আজকে আপনি যে তেলের দাম বাড়িয়েছেন, এটাও বিভিন্ন অর্থনীতিবিদরা বলছেন এটা আপনি না বাড়ালেও পারতেন। কিভাবে? ধরেন 105 টাকায় আপনি লিটারে আমদানি করেন, বিক্রি করেন 151 টাকায়, মাঝখানে আমদানি শুল্ক, ভ্যাট, উন্নয়ন সারচার্জ, পরিবেশন খরচ, তারপর হচ্ছে আপনার পরিবহন খরচ, এইগুলো যুক্ত হয়, এবং এগুলো বেশিরভাগই সরকার রাজস্বতে ঢোকে। এবং এই উচ্চ করের কারণে আপনাকে আবার ভর্তুকিও বেশি দিতে হয়, মানে যেটাকে আপনি আবার ভর্তুকি বলেন, আসলে কিন্তু ভর্তুকি না, আপনি যদি প্লাস মাইনাস করেন ওই যে টাকাটা সরকার নিচ্ছে ওখান থেকে আবার 11 টাকা লিটার প্রতি সরকারকে ওই পরিবেশক এবং পরিবহন বাবদ খরচ করতে হচ্ছে। এখন পাকিস্তান কিংবা নেপাল কিংবা ইন্ডিয়ার অনেকগুলো রাজ্যে এই মৌসুমে যেটা করেছে সাময়িকভাবে, এই যে এতগুলো উন্নয়ন সারচার্জ, এটা কোথায় যাবে? এটা বিপিসির কোষাগারে যাবে। বিপিসি কিন্তু অলরেডি একটা লাভজনক প্রতিষ্ঠান, এটা আপনি সাময়িকভাবে মৌকুফ করতে পারতেন। তাহলে যেটা হতো, এই যে 105 আপনি 105 টাকা আনেন, 151 টাকা বিক্রি করেন, এই এতগুলো জিনিস যদি সাময়িক সময়ের জন্য 2-2.5 মাস কিংবা 2 মাস বা 1.5 মাসের জন্য আপনি মৌকুফ করতেন, তাহলে শুধুমাত্র ওই আমদানি যেটা আপনি কিনছেন তার সাথে যুক্ত করতে হতো পরিবেশন, মানে যেটা পরিবেশনের যারা করবে তাদের যে একটা মার্জিন, মানে মার্জিন প্রফিট, সেটা 105 এবং 11 টাকা যুক্ত হয়ে 116 টাকায় আপনি এটা বিক্রি করতে পারতেন। তাহলে কিন্তু এই দামটা এই মুহূর্তে জনগণের উপর চাপটা আসতো না, আপনার কিছু রাজস্ব কম আসতো, সেটা হইতো। কিন্তু এটা সাময়িক সময়ের জন্য অনেকগুলো দেশ করেছে, নেপাল করেছে এই কাজ, পাকিস্তান করেছে, ইন্ডিয়া করেছে, আমরা সেই রাস্তায় যাইনি। আমরা এখনও এই ক্রাইসিসের মধ্যে থেকেও কিন্তু এখান থেকে প্রচুর পরিমাণ রাজস্ব আদায় করতে যাচ্ছে সরকার, এবং সেটাই কিন্তু দামটা বাড়িয়ে দিচ্ছে। মবের ব্যাপারটা হচ্ছে যে বিষয়টা তো খুবই সিম্পল। বিষয়টা হচ্ছে যে আপনি এটাকে আইন শৃঙ্খলার সমস্যা হিসেবে দেখবেন, এবং এখানে জিরো টলারেন্স থাকতে হবে। জিরো টলারেন্স থাকতে হবে যে যারাই, তাদের বর্ণ কী, জাত কী, রাজনৈতিক পরিচয় কী, কিছু আমার দেখা দরকার নেই। যারা সিনেমা বন্ধ করতে চায় তাদের বিরুদ্ধে সরকারকে হার্ডলাইনে যেতে হবে, যারা অমুক স্থাপনা ভাঙতে চায় তাদের বিরুদ্ধে সরকারকে হার্ডলাইনে যেতে হবে। কথা সোজা, আপনাকে প্রপার্টি এবং অন্যান্য যে বিভিন্ন পক্ষের যে কালচারাল এবং অন্যান্য ফ্রিডম আছে, মত প্রকাশের স্বাধীনতা সংবিধান দ্বারা স্বীকৃত, এগুলো প্রোটেক্ট করতে হবে। জনগণের জানমাল প্রোটেক্ট করতে গেলে তো সমস্যা, রাজনৈতিক দলগুলো তখন দাঁড়িয়ে যায় না। কোথায় কোনো রাজনৈতিক দল কি প্রকাশ্যে বলেছে যে আমরা যখন অতীতে দেখেছি? না, অতীত তো ঠিক আছে, এবং ইন্টারিম সরকারের সময় যে মবগুলো হয়েছে সেগুলো তো আমরা সাপোর্ট করি না। কিন্তু এখন এই আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী একজন অত্যন্ত শক্তিশালী স্বরাষ্ট্রমন্ত্রী, ইন টার্মস অফ হিজ জানাশোনা এবং অন্যান্য যে সবার উপর তার যে প্রভাব, সব কিছুর দিক থেকে তিনি অত্যন্ত প্রভাবশালী একজন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেছেন যে মবের ব্যাপারে জিরো টলারেন্স। কিন্তু এই কিছুদিন আগে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন সবগুলো পত্রপত্রিকাটা আসলো কিন্তু, যে মে মাসে মবের ঘটনা বেড়েছে, তারপরে যে মব সহিংসতা বেড়েছে, হত্যাকাণ্ড বেড়েছে, সবগুলো বেড়ে যাচ্ছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি কিন্তু ভালো না। তো এইটার ক্ষেত্রে আমরা কিন্তু সবচেয়ে বেশি যেখানে মানে পুয়ার পারফরমেন্স দেখতে পাচ্ছি দুর্ভাগ্যজনকভাবে, সেটা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ইন্টারিম সরকারের সময় পুলিশের একটা ক্রাইসিস চলছিল, বুঝলাম, কিন্তু এটাতে এখন আর এক্সকিউজ হিসেবে একেবারেই গ্রহণযোগ্য হবে না। পুলিশ এখন অত্যন্ত হেলদি, এবং পুলিশের সশস্ত্র বাহিনী এখনো মাঠে আছে। হ্যাঁ, এবং এর পাশাপাশি আপনি র্যাবকেও তো ব্যবহার করছেন, যে র্যাবের কথা আপনি বলেছেন যে র্যাবকে আমরা বিলুপ্ত করব, সেই র্যাবকে তো আপনি আবার এম্পাওয়ার করেছেন, গাড়ি টাড়ি অনেক কিছু কিনে দিচ্ছেন, সরকার এখন বলতেছে না, তাহলে সেই র্যাবকেও তো আপনি এখানে করতে পারেন। পাশাপাশি আর্মি পুরোপুরি উঠে যায় নাই, ফলে আপনি আইন শৃঙ্খলার সমস্যা, মানে যেমন ধরুন মোহাম্মদপুরের ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী বললেন যে এটা একদিনে সমাধান হবে না। মোহাম্মদপুরে যেটা আমরা দেখলাম যে ঘরের সামনে দরজা, সেখান থেকে 2 বোনের কাছ থেকে ছিনতাই হয়েছে ঢাকার মধ্যে এটা। তাহলে এবং স্পটগুলো চিহ্নিত, পত্রপত্রিকাগুলো নিয়ে ডিটেলস রিপোর্ট হচ্ছে যে এই 20-25টা স্পটেই ঘুরে ফিরে চাঁদাবাজিগুলো হয়। কারা চাঁদাবাজি করে এই গোয়েন্দা তথ্য আপনার কাছে নাই, এটা তো বিশ্বাসযোগ্য না, বা থাকবে না কেন? আমাদের দেশে গোয়েন্দারা তো অত্যন্ত, আপনার 95 কোটি টাকা দিয়ে আপনি তাদেরকে দিয়েছেন হচ্ছে এনটিএমসিকে এই নজরদারি যন্ত্রপাতি কেনানোর জন্য, তাই না? তাহলে মবের ব্যাপারে যদি কোনো সরকার, সেটা আমাদের সরকার হোক, আপনাদের সরকার হোক, যার সরকারই হোক, মব আপনি কন্ট্রোল করতে পারছেন না মানে আপনাকে দায় নিতে হবে। মব মানে একটা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি। সরকার, রাষ্ট্র, আইন শৃঙ্খলা এবং মব একসাথে যেতে পারে না।
পিরিয়ড, তাহলে আপনাকে এটা সমাধান করার জন্য আপনাকে ভূমিকা নিতে হবে। নিতে না পারলে তো আপনাকে এটা সমালোচনা শুনতেই হবে। এটা তো খুব সিম্পল। ফলে এটা আমরা কিভাবে সমাধান করতাম, আলাদা কোনো বিষয় না তো। আলাদা বিষয় হচ্ছে আপনাকে আইন শৃঙ্খলা রিস্টোর করতে হবে এবং পুলিশকে কড়াভাবে বলতে হবে যে মবের ব্যাপারে জিরো টলারেন্স দেখাও। যার এখন যদি আপনার দলের লোকজন মব করে ফেলে, অনেক জায়গায় ঘটনা ঘটেছে না, বাকেরগঞ্জে আপনার আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কক্সবাজারে কোর্টে প্রতিপক্ষকে অস্ত্র ঠেকিয়ে কোর্ট পাড়া থেকে ছিনতাই করে নিয়ে গেছে না, স্বরাষ্ট্রমন্ত্রী এলাকায় হাহার রিয়েক্ট দিয়েছে ফেসবুকে এক আওয়ামী লীগ সমর্থক, তাকে বিএনপি লোকেরা পাকড়াও করেছে, পরে ওই লোকের মা এসেছে, তাকে পিটিয়ে মেরে ফেলেছে না, এটা হলো আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকায় আসনে। তাহলে এগুলো যদি ঘটতে থাকে, আপনি যদি প্রশ্রয় দেন, একটা লোক আওয়ামী লীগ তো করে, যে আপনি একটু আওয়ামী লীগ নিয়ে আলোচনা করছিলেন, সমাজে তো আওয়ামী লীগ করে এমন লোক আছে তো। আমরা কি বলেছি, আমরা বলেছি যে যার ব্যাপারে কোনো ক্রিমিনাল রেকর্ড নাই, এই লোকটাকে আপনার তো কোনো না কোনো একটা জায়গা দিতে হবে। সে বিএনপিতে যাক, সে জামাতে যাক, সে এনসিপিতে যাক, সে তার দল খুঁজে নেক যার রাজনৈতিক অ্যাম্বিশন আছে। এইটা আমরা বলেছি, কারণ আমরা তো মনে করি না যে তাদের সবাইকে প্যাকেট করে তারপর বঙ্গোপসাগরে ফেলে দিতে হবে, না। যাদের ব্যাপারে ক্রিমিনাল রেকর্ড নাই তাদেরকে সমাজে পুনর্বাসিত হবার একটা সুযোগ দিতে হবে। একসময় তারা আওয়ামী লীগ করেছে, এখন যদি তার মনে হয় যে আওয়ামী লীগ ভুল করেছে, তাহলে ওই লোক যদি কোনো একটা কারণে ফেসবুকে হাহা দেয়, আপনি তাকে পিটিয়ে মেরে ফেলতে পারবেন। আর যদি পিটিয়ে মেরে ফেলে, তাহলে রামি স্যার এটা এত দ্রুত বিচার হচ্ছে খুবই অ্যাপ্রিসিয়েট করার মতো বিষয়, কারণ এটা সেন্সেশন তৈরি করেছে। অন্য ঘটনাগুলো কি হলো, তাহলে কি সেন্সেশন তৈরি করার পরে বিচার পাবো আমরা? এই প্রশ্নগুলো কিন্তু আছে। ফলে এই দিক থেকে সরকারের আমি বলবো যে প্রধানমন্ত্রী যেটা তিনি পুলিশকেও কিন্তু তাকে উপস্থিত রেখে কিন্তু পুলিশ বলে ফেলেছে যে আমি জাতীয়তাবাদী আদর্শে দীক্ষিত, এটা কিন্তু তার প্রফেশনাল এটিকেটের সাথে যায় না। আমি দেখলাম যে আমিনুল হক, যিনি আমাদের প্রতিমন্ত্রী ক্রীড়া, ওখানে একজন তাকে বসিয়ে রেখে একজন পুলিশ অফিসার বলছেন আমরা ওনাকে এমপি মনে করি। এগুলো তো প্রফেশনাল আচরণ না। আপনার এগুলোর ক্ষেত্রে দেখাতে হবে যে আমি জিরো টলারেন্স, আপনি কোনো প্রশ্রয় দেবেন না কোনো পুলিশকে এগুলো বলার জন্য, কারণ তারা অতীতে চেতনাবাজি করেছে, এখন যদি আবার জাতীয়তাবাদগিরি করে, এটা খুব সুখের সংবাদ না। তাকে একটা প্রফেশনাল বাহিনী হিসেবে আমাকে গড়ে তুলতে দিতে হবে এবং এটা কিন্তু সরকারই কিন্তু এটার পাবে, ক্রেডিট পাবে, বা সরকারি এটার প্রশংসা পাবে যদি আপনি তাকে একটা প্রফেশনাল বাহিনী হিসেবে করেন। কিন্তু যদি তাদেরকে দলীয়ভাবে ব্যবহার করা হয়, বিভিন্ন জায়গায় দেখা যায় যে বিএনপির মিটিং হচ্ছে, দলীয় মিটিং বিভিন্ন জেলায়, সেখানে পুলিশ উপস্থিত থাকে, মানে পুলিশ অংশ নেয়। একটা হলো নিরাপত্তা দেওয়ার জন্য আপনি আছেন, সেটা এক জিনিস, সরকারি দলকে কিন্তু অত নিরাপত্তা দিতে হয় না। তবু যদি আপনি নিরাপত্তা দেওয়ার জন্য আছেন, ঠিক আছে, কিন্তু আমি তো দেখতে পাচ্ছি যে টেবিলে আপনি আলোচকদের সাথে বসে আছেন। তুষার, আমি আপনার কাছে একটু জিজ্ঞেস করি, আপনি খুব ভালো প্রশ্ন অবতারণা করলেন। আপনি একটু পিছনে ফিরবেন, আমি আওয়ামী লীগ সরকার বলছি না, যখন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসলো, সার্জিস আলম তো কোনো অন্তর্বর্তী সরকারের পার্ট ছিল না। সার্জিস ঠাকুরগাঁয়ে গেলে, পঞ্চগড়ে গেলে তাকে পুলিশের এসপি এসে স্যালুট করতেছিল, সেই ছবিও আমরা দেখেছি। মানে এটা কি সেই ধারাবাহিকতাই চলছে কিনা? এই ধারাবাহিকতা আরো আগের। একটা জিনিস হলো যে পরবর্তীতে সবাই এটা সুযোগ দিয়েছে। একটা জিনিস হলো যে আপনার হলো নিরাপত্তা, আপনি যেহেতু তখন কিছু থ্রেট ছিল এবং তাদের উপর কিছু আক্রমণেরও ঘটনা ঘটেছে, সেটা এসপি যদি স্যালুট দেয়, এটা তাকে ওই সময়ে সাথে সাথেই তাকে শোকজ করা দরকার ছিল বা তাকে ওখান থেকে অব্যাহতি দেওয়া দরকার ছিল, কারণ তিনি একজন জেলার পুলিশ, মানে জেলার পুলিশের তিনি হচ্ছেন সর্বোচ্চ লোক। ফলে তিনি তো কোনো বেসামরিক ব্যক্তিত্বকে, কোনো পলিটিশিয়ানকে সালাম দেবেন কিংবা কোনো ছাত্রনেতাকে সালাম দেবেন, আমরা তো এই পুলিশ দেখতে চাই না। নিশ্চয়ই সামনের দিকে আমরা আরো অনেক কিছু হয়তো জানবো এবং আমরা হতাশার মধ্যে থেকে তারপর আমরা আলোর অপেক্ষায় থাকি, আমরা আলো দেখার চেষ্টা করি। ইনশাআল্লাহ বাংলাদেশ ঘুরে দাঁড়াবে, কোনো একজনের জন্য পিছিয়ে থাকবে না। এই তরুণরা যারা আজকে রাজপথে এগিয়ে এসেছে, আপনারা আছেন, মানুষ, দেশের মানুষ সবাই মিলে আসলে আমরা নতুন একটি বাংলাদেশ দেখতে চাই। সবার আগে যেমন আমরা বাংলাদেশ দেখতে চাই, তাদের চোখে বাংলাদেশটিটাকে আমরা যেমন সবসময় বাংলাদেশ ফার্স্ট যেটা বলে বাইরের, সেটা তো আমরা দেখতে চাই। তরুণরাই আমাদের সামনে আলোকিত মুখ করবে। আর এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই শেষ করছি আজকের বলানো বলা অনুষ্ঠান। দেখা হবে প্রিয় দর্শক আগামী অনুষ্ঠানে নতুন কোনো অতিথির সাথে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।